যখন চেতনা ফিরে এলো দেখলাম ক্যারিনের অফিসের মেঝেতে শুয়ে আছি। ঘড়ির দিকে চোখ গেল, বুঝলাম 20 মিনিট পার হয়েছে। এর মধ্যে আমার মাথার নিচে নরম কিছু একটা দেয়া হয়েছে আর পায়ের নিচে কয়েকটা মোটা ফোন বুক রাখা আছে, যেন পা সমান থাকে। শরীরটা খুব খারাপ লাগছিল, এখনও মাথা ব্যথা করছে। ইচ্ছে করছে আবার ঘুমিয়ে যেতে, কিন্তু তা করলে যে ক্যারিন সারা জীবন আমাকে খোঁচা দেবে আমি জানি। তাই বললাম, নার্সের ইউনিফর্ম পরে কাজটা করলে তোমাকে আরও সুন্দর লাগতো। তুমি একটা শুয়োর। কিন্তু ওর গলায় ঝাঁজ নেই। মাথায় কে মেরেছে? কেউ না, সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে গেছি। উল্টাপাল্টা কথা বলো না তো হ্যারি। এই কেসের কারণে মার খেয়েছো, ঠিক না? চুপ থাকো, না হলে এবার আমি তোমার মাথা ফাটাবো। কটা আঙ্গুল দেখছো এখানে? 50টা তো হবেই। তারপর নিজের 2টো আঙুল তুলে দেখালাম। চিন্তা করো না, সিরিয়াস কিছু হয়নি, শুধু একটু টোকা লেগেছে, এসব কিছু না। উঠে বসতে নিয়েছিলাম, ক্যারিন আবার ঘাট ধরে আমাকে শুইয়ে দিল। শুয়ে থাকো চুপচাপ। স্টেশনে এসেছো কিভাবে? তোমার ওই ভাঙা গাড়িতে চড়ে? না, সে বেচারার শরীরটা ভালো না, হাসপাতালে পাঠিয়েছি। এসেছি একটা ভাড়ার গাড়ি চালিয়ে। দেখো আমি ঠিক আছি, বাসায় যেয়ে ঘুমালেই একদম চাঙ্গা হয়ে যাব। তুমি গাড়ি চালাবার অবস্থায় নেই, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারো। ক্যারিন, তুমি তোমার বিল না মেটালে আমি ট্যাক্সি ভাড়াও করতে পারবো না। কাজ শেষ হবার আগে কোনো টাকা পাবে না। চলো, আমি তোমাকে বাসায় নামিয়ে দিচ্ছি। আমাকে নামানো। আমি কথা শেষ করার আগেই ক্যারিন উঠে অফিস থেকে বেরিয়ে গেল। প্রমাণ করার জন্য উঠে বসতে শুরু করলাম। আচ্ছা হবার সাথে সাথে পেটের ভেতর মোচড় দিয়ে উঠল। নিজেকে সামলে রাখতে পারলাম না, সব উগরে দিলাম মেঝের ওপর পেট থেকে। ক্যারিন ফিরে এসে দেখলো আমি কাত হয়ে মেঝেতে পড়ে আছি, অফিস জুড়ে বমির দুর্গন্ধ। তারপর কি হয়েছে আমার পুরোটা মনে নেই। টুকরো টুকরো স্মৃতি যা আছে তা হলো ক্যারিন আমাকে ধরে ওর গাড়ি পর্যন্ত নিয়ে এসেছে। আমরা আমাদের বাসার দরজায় এসেছি। আমি টো ট্রাক ড্রাইভার মাইকের ব্যাপারে বিড়বিড় করে কি যেন বলছি। আমাকে যখন ক্যারিন বাড়িতে নিয়ে এসেছে তখন দুপুর হয়ে গেছে প্রায়। ও আমাকে ধরে ধরে সিঁড়ি দিয়ে নামিয়ে আমার কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলে দিল। মিস্টার সাথে সাথে ছুটে এলো আমার দিকে। মাই গড হ্যারি, এত অন্ধকার কেন জায়গাটা? ঠিক আছে, চলো শুয়ে দিই তোমাকে। আচ্ছা। ক্রিং ক্রিং করে ফোন বেজে উঠল। ফোনটা আমার হাতের কাছেই, তাই কানে তুলে নিলাম। ড্রেসডেন বলছি। মিস্টার ড্রেসডেন, আমি লিন্ডা র্যান্ডেল। মনে আছে আমার কথা? তুমি কি পরে আছো? মার্ফি বাঁকা নজরে তাকালো আমার দিকে, তারপর কিছু না বললে বেডরুমে গিয়ে ঢুকলো। লিন্ডা চাপা হাসি ভেসে এলো ফোনের ওপাশ থেকে। আমি কাজের কথা বলতে ফোন করেছি সুইটি, এইসব গল্প পরে হবে কেমন? আমি কিছু জিনিস জানি যেগুলো শুনলে আপনার উপকার হতে পারে। আজ রাতে দেখা করতে পারবেন? ঠিক আছে, সমস্যা নেই। কি যে ভালো মানুষ আপনি একটা। আমার ভালো মানুষদের ভালো লাগে, সব সময় না, মাঝে মাঝে। আমার কাজ শেষ হয় 7টায়, তারপর আসতে পারবেন ধরুন 8টার দিকে? আমি আসতে পারবো কিনা সন্দেহ আছে। গাড়ি নষ্ট হয়ে গেছে, তুমি কি আমার বাসায় আসতে পারবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্যারিন আবার উদয় হলো। তুমি কি ডেট ঠিক করলে নাকি ড্রেসডেন? কেমতের আর বেশি দেরি নেই তাহলে। এমন হিংসা করো না তো, মন দিয়ে চেষ্টা করো, তোমার সাথেও একদিন যাব। রাখো, আমাকে সামলানোর মতো মুরদ এখনো হয়নি তোমার। চলো বিছানায় চলো। কি? বুঝতে পারছি না, কিছু একটা আসলে হয়েছে আমার। শনিবারে আমার কিছু একটা করার কথা, কিছুতেই মনে পড়ছে না। খুনি, গ্যাংস্টার, নেশাখোরদের চিন্তা মোটা মোটা মৌমাছিদের মতো ভন ভন করছে। মনিকাকে বলেছিলাম ওর সাথে যোগাযোগ করব। তাড়াতাড়ি ওভারকোটের পকেট হাতর নাম্বারটা বের করলাম। কি হয়েছে? মোমবাতি লাগবে, একটা ফোন নম্বর পড়ব। ড্রেসডেন, কি যে বিরক্ত করছো তুমি। আলোতে আমার চোখ জ্বালা করলো একটু, চোখ পিটপিট করে নাম্বারটা পড়ে ডায়াল করলাম। হ্যালো। হ্যালো, মনিকাকে দেয়া যাবে? আপনি কে বলছেন? হ্যারি, ওর খালাতো ভাই। আচ্ছা, একটু দাঁড়ান। মা, তোমার খালাতো ভাই হ্যারি ফোন করেছে। রিসিভারটা কান থেকে একটু দূরে নিয়ে ধরলাম। বাচ্চাদের আমি বিশেষ পছন্দ করতাম না কোনো কালই। হ্যালো। হ্যারি, ড্রেসডেন বলছি। আপনার কেসে কত দূর এগিয়েছি সেটা জানানোর জন্য। সরি, আমাদের আপনি যা বিক্রি করছেন ওসব লাগবে না, থ্যাংক ইউ। মনিকা সেলস বলছেন? কাগজে লেখা নম্বরটা আবার দেখলাম। ভুল ডায়াল করেছি নাকি? জি জি, কিছু লাগবে না, থ্যাংক ইউ। আমি কি ভুল সময়ে কল করেছি?
না সেটা নয়, যে জিনিসটা অর্ডার করেছিলাম সেটা আর লাগবে না, বুঝেছেন? আপনার সার্ভিস আর লাগবে না, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। লাগবে না? আপনার স্বামীকে খুঁজে বের করতে চান না আপনি? কিন্তু ম্যাডাম আপনার টাকা। ফোনের লাইনটা ডিস্টার্ব করতে শুরু করলো। জোরে ঝিরঝির শব্দ হচ্ছে। ঝিরঝিরি ছাপিয়া মনিকার কণ্ঠ শোনা গেল আবার। আপনি আমার জন্য যা করেছেন তার জন্য অনেক ধন্যবাদ, আর কষ্ট করা লাগবে না। বাই বাই, থ্যাংক ইউ। আজব তো। লাইনটা কেটে গেল। এসো হ্যারি, বলল ক্যারিন। আমার হাত থেকে ফোন নিয়ে নামিয়ে রাখল সে। ক্যারিনের সাথে খুঁড়িয়ে খুঁড়িয়ে বিছানা পর্যন্ত এলাম, তারপর ধপ করে শরীরে এলিয়ে দিলাম। ক্যারিন আমার পোশাক জুতো খুলে ঠিক করে শুয়ে দিল, তারপর কপালে একটা চুমু খেয়ে হাত বুলিয়ে দিল চুলে। রুমে বেরিয়ে যাবার আগেও আলোগুলো নিভিয়ে দিল। ক্যারিন বাসা ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ফোনটা আবার বেজে উঠল। শুনলাম ও ফোনটা ধরেছে। হ্যারি ড্রেসডেনের বাসা। হ্যালো। আরেক মুহূর্ত নীরবতার পর ক্যারিন আবার বেডরুমে এসে ঢুকল। লাইট না জ্বালিয়ে বলল, রং নাম্বার, তুমি ঘুমাও হ্যারি। ধন্যবাদ ক্যারিন। ঘুম ভাঙল বজ্রপাতের শব্দে। সব কিছু ডুবে আছে অন্ধকারে। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। বিছানা থেকে নিজেকে টেনে তুললাম। খালি গায়ে আছি, শরীরে কিছু দেয়া দরকার, ঠান্ডা লাগছে। অন্ধকার হাতটা একটা চেয়ারের ওপর আমার ওভারকোটটা পেলাম। ক্যারিন সুন্দর করে ভাঁজ করে রেখেছে। ওপরে কয়েক টুকরো কাগজও টের পেলাম। হাতে নিয়ে দেখলাম যে টাকা, সাথে একটা কাগজে লেখা, ধার দিচ্ছি, পকেটে টাকা এলে ফেরত দিয়ে দেবে। কী যে করে মেয়েটা! কৃতজ্ঞতার একটা ছোট্ট ঝিলিক খেলে গেল আমার মনের ভেতর। জাদুর 4টা মৌলিক উপাদান, অর্থাৎ ম্যাজিক এলিমেন্টস হচ্ছে বাতাস, পানি, মাটি আর আগুন। ঝড়ের সময় এই 4টা এলিমেন্টের এক দারুণ নৃত্য হয়। আচ্ছা, খুনগুলো যেন কবে হয়েছিল? বুধবার রাতে। হ্যাঁ, বুধবারই। সে রাতে ঝড় হচ্ছিল না? হয়তো খুনের এই ঝড়ের শক্তি ব্যবহার করেছে। হতে পারে, আর একটু দেখা দরকার। যে চিন্তাটা আপাতত সরিয়ে রাখতে হলো, খিদে পেট চৌচৌ করছে। আমার আরেকটা ক্ষমতা আছে যেটার কথা খুব বেশি মানুষ জানে না। আমি প্রচুর খেতে পারি, কিন্তু মোটা হই না। এই মুহূর্তে দরজায় টকটক শব্দ পেলাম। কেউ টোকা দিচ্ছে। হয়তো ঝড় বাদলার রাত বলেই, কিন্তু আমার কেমন যেন অস্বস্তি লাগলো। আমার ইন্দ্রিয়গুলোকে সচেতন করে তুললাম, ছড়িয়ে দিলাম বাতাসে। শুধু একটা জিনিস বাদে, কেউ এসেছে, দাঁড়িয়ে আছে দরজার ওপারে। তখনই মনে পড়ল, আরে লিন্ডা র্যান্ডালের না আজ আসার কথা। নিজেকে শক্ত বকা দিলাম। এত খারাপ হয়েছে আমার স্মৃতিশক্তি। আমি হাতে চেপে আমার চুল সমান করার চেষ্টা করতে করতে দরজার দিকে এগোলাম। দরজার ওপাশে ভীষণ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে সুজান রড্রিগেজ। মাথার ওপর কালো একটা ছাতা ধরা, একটা খাকি রঙের ট্রেঞ্চ কোট পরে আছে। তার নিচে দামি কালো একটা ড্রেসের অংশবিশেষ দেখা যাচ্ছে। হ্যারি! আমি চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। আমি ভুলে গিয়েছিলাম আজ রাতে আমার সুজানের সাথে ডেট আছে। কত বড় ইডিয়েট আমি! কিভাবে ভুলে গেলাম এই কথাটা? কি অবস্থা সুজান? অন্য কাউকে আশা করছিলে নাকি? না না, মানে একটু। আচ্ছা, তুমি ভেতরে এসো না, বৃষ্টিতে ভিজে যাচ্ছ একদম। এটা কি তোমার অ্যাপার্টমেন্ট? না, এখানে আমি ছুটি কাটাতে আসি। এমনিতে থাকি ফ্রান্সের একটা বাংলোতে। সুজান বোধহয় বুঝতে পেরেছে। আমার দিকে পিঠ রেখে ও কিছুটা সামনে এগিয়ে এলো ফায়ার প্লেসের দিকে। তারপর আস্তে আস্তে মাথা ফেরালো, ঠোঁটে মুচকি হাসি। সুজানের গভীর বড় বড় চোখ দুটো সরু হলো। পুলিশ কি তোমাকে ওভারটাইম খাটাচ্ছে নাকি? খুনগুলো তো সবার ঘুম হারাম করে দিয়েছে দেখছি। এত বড় একজন ক্রিমিনাল, জাদুর কোপে অক্কা। কিছু বলতে চাও এ ব্যাপারে? শিওর। আগে গোসল করে আসি। মিস্টার, ম্যাডামের খেয়াল রেখো, ঠিক আছে? আগে গোসল। মরা গরুর মতো গন্ধ বের হচ্ছে আমার গা থেকে। মাথায় ঠান্ডা পানি ঢালা। লিন্ডা র্যান্ডাল কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ওকে দেখলেই সুজান আন্দাজ করবে খুনের সাথে মেয়েটার কোনো সম্পর্ক আছে। আমার পুরো অ্যাপার্টমেন্টের মতো বাথরুমটাও বেসমেন্টে, তবে অন্য রুমগুলোতে জানালা না থাকলেও এখানে ছোট একটা জানালা আছে। সে জানালা দিয়ে দেখলাম কেউ একজন রাস্তা দিয়ে হেঁটে আসছে। পায়ের ছায়া দেখা যাচ্ছে। আমি আঁতকে উঠলাম। চুলে শ্যাম্পু, কোমরে তোয়ালে নিয়েই বাথরুম থেকে বেরিয়ে ছুটলাম বাড়ির দরজার দিকে। লিন্ডা যদি নক করে আর সুজান যদি দরজা খোলে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আবার বিদ্যুৎ চমকে উঠল। বাজ পড়ল জোরে। সে শব্দ বুঝতে পারলাম না দরজার হাতলটা কেউ ঘোরাচ্ছে কিনা। তার বদলে কানে এলো আরেকটা শব্দ। মিস্টার দাঁড়িয়ে গেছে। এখন ওর দৃষ্টি দরজার দিকে। সুজান দাঁড়িয়ে আছে দরজার সামনে।
ওর চেহারাটা দেখতে পাচ্ছিলাম একপাশ থেকে, এক হাত কোমরে দেয়া, ঠোঁটে হাসি। দরজা খোলার সাথে সাথে আমি জাদুশক্তির একটা দমকা ঝাপটা অনুভব করলাম। দরজায় যে দাঁড়িয়ে আছে সে অত্যন্ত খাটো, 5 ফিটের বেশি হবে না। জিনিসটার মাথা আমার দিকে ফিরল, সাথে সাথে ধক করে অন্ধকারে দুটো চোখ জ্বলে উঠল নীল আগুনের মতো। সে আলোতে দেখতে পেলাম চোখ দুটো অপার্থিব, কুৎসিত ব্যাঙের মতো একটা চেহারায় বসানো। সুজান কয়েক পা পিছিয়ে এলো যেন আপনা থেকেই। সুজান, সরে যাও সামনে থেকে! একটা লাফ দিলাম, পড়লাম সোফার পেছনের মেঝেতে। পাঁজরে শক্ত ব্যথা লাগলো, কিন্তু সেটার দিকে মনোযোগ নেই। আমার আশেপাশে মেঝের উপর ছিটকে পড়ল তরল কিছু একটা। সেই তরলের ফোঁটা যেখানে যেখানে স্পর্শ করলো সে প্রত্যেকটা জায়গা গোলে ফুটো হয়ে গেল। সুজান, রান্নাঘরে যাও এখনই! কি এইটা? একটা ডিমন, খুবই খারাপ জিনিস, তাড়াতাড়ি যাও। অতিপ্রাকৃত প্রাণীদের অনুমতি ছাড়া কারো বাসায় ঢুকতে কষ্ট হয়। ও এখন শক্তি জমাচ্ছে, যেন জোর করে ঢুকতে পারে। আমি মাথায় নিচু রেখে ছুটে গেলাম ওর দিকে। সুজানের এক হাত ধরে টেনে নিয়ে এলাম নিচের ল্যাবরেটরিতে ঢোকার দরজার কাছে। ভেতরে ঢোকো, কিছু দেখা যাচ্ছে না তো। হ্যারি, তোমার গায়ে জামা কাপড় কোথায়? আমি নিচে তাকালাম, লজ্জায় কানের গোড়া লাল হয়ে উঠল। এত লাফালাফির মধ্যে যে কখন টাওয়েল খুলে গেছে খেয়ালই করিনি। কি যে একটা রাত যাচ্ছে আমার। বিদ্যুতের ক্ষণস্থায়ী আলোতে প্রাণীটার অস্বাভাবিক আকৃতি আরেকবার স্পষ্ট হলো। চোখ দুটো এখনও জ্বলছে, গলাটা কেমন যেন ওঠানামা করছে, যেন কিছু গেলার চেষ্টা করছে কিন্তু পেট পর্যন্ত যাচ্ছে না। সুজানকে ঠেলে ল্যাবরেটরির দিকে পাঠালাম, তারপর ডিমনটার দিকে ঘুরলাম। হাতে একটা বিশেষ ভঙ্গি করছি আমি, 2 বুড়ো আঙুল একটা আরেকটাকে ছুঁয়ে আছে, 2 তালু ডিমনের দিকে তাক করা। ভেন্টো রিফিলিটাম! আমি চেঁচিয়ে উঠলাম। আমার ভেতর যত ভয় আর শঙ্কা দানা বেঁধেছিল সেটা শরীর বেয়ে 2 হাত দিয়ে ছিটকে বেরিয়ে এলো, ছুটে গেল ডিমনটার দিকে। ওর চামড়ায় লেগে অ্যাসিডটা হিস করে উঠল। সেটাতেও ব্যথা পেয়েছে বলে মনে হলো না, কিন্তু যে কোটটা পড়েছিল সেটা ছিঁড়ে প্রায় ছিন্ন ভিন্ন হয়ে গেল। ডিমনটা মাথা নাড়ল কয়েকবার, সামলে ওঠার চেষ্টা করছে। আমি কয়েক পা সরে গিয়ে আবার হাত তাক করলাম, চেঁচিয়ে উঠলাম, ভেন্টো সার্ভিটাস! ঘরের এক কোণা থেকে আমার জাদুদণ্ডটা উড়ে এলো হাতের দিকে। খপ করে দণ্ডটা ধরে কয়েকবার পাক খাওয়ালাম, তারপর তাক করলাম ডিমনের দিকে। চেঁচিয়ে হুকুম দিলাম ওকে বের হয়ে যেতে। ডিমনটার 2 কাঁধ নিচু হলো, পা দুটো যেন গেড়ে বসলো মাটিতে। কয়েক মুহূর্ত ধরেই লড়াই চলল আমাদের মধ্যে। বুঝতে দেরি হলো না এই প্রাণীটার শক্তি আমার চেয়ে বেশি। কিছুক্ষণের মধ্যেই আমার ক্ষমতা ফুরিয়ে যাবে। কোনো উপায় না দেখে সুজানকে বললাম আমার পিস্তলটা আমাকে দিতে। ও কাঁপা কাঁপা হাতে পিস্তল তুলে ট্রিগার চাপল। আমি .38 পুলিশ স্পেশালে 6টা গুলি থাকে। সাধারণ গুলি স্পেশাল কিছু না। জাদুর উপস্থিতিতে পিস্তল সাধারণত নষ্ট হয় না, বেশি জটিল যন্ত্র নয়, তাই হয়তো। 6 বার গর্জন করলো পিস্তলটা। প্রথম 2টো গুলি মিস হলো, কোথায় লাগলো বুঝলাম না। তারপরের 2টো ডিমনটার চামড়ায় লেগে বাস্কেটবলের মতো ছিটকে গেল অন্যদিকে। এই ভয়টাই পাচ্ছিলাম, এই গুলিগুলো ছিটকে আমাদের গায়েও লাগতে পারে। ডিমনের চেয়ে আমাদের ঝুঁকি বেশি। 5ম গুলিটা ডিমনের 2 পায়ের ফাঁক গলে বেরিয়ে গেল। 6ষ্ঠ গুলিটা লাগলো প্রাণীটার 2 চোখের মাঝখানে। এটার ধাক্কায় যেন কিছুটা তাল হারিয়ে ফেলল। নিচে চলো সুজান, এক্ষুনি! ইচ্ছে শক্তির ছোট্ট একটা ফুলকে আমার হাতে ধরা দণ্ডের মাথায় উজ্জ্বল আলো জ্বেলে দিল। সারা ঘরে ছড়িয়ে পড়ল সে আলো। হ্যারি, কি হচ্ছে এই সব? আরে, এই সুন্দরীটা কে? বলে উঠল বব। সুজানও আটকে উঠল। কি এইটা? পাত্তা দিও না তো ওকে। সুজানকে বললাম, এই জায়গাটা পরিষ্কার করতে হেল্প করো, তাড়াতাড়ি। ও এগিয়ে এলো আমাকে সাহায্য করতে। আমি পাগলের মতো 2 হাতে জিনিসপত্র এদিক ওদিক ফেলছি। আগে থেকে একটু গোছানো থাকলে। অবশেষে যা খুঁজছিলাম সেটা দেখা দিল। মেঝেতে বসানো একটা তামার রিং। এই জাদুচক্রটার ডিমনদেরকে বন্দি করার ক্ষমতা আছে। হ্যারি, তুমি জানো কি না জানি না, তবে বিশ্রী দেখতে একটা ডিমন ল্যাবরেটরিতে নেমে আসছে। জানি জানি। কি করছো তুমি? আমার কাছে থাকো। হ্যারি, ওই জিনিসটা তোমাকে দেখতে পেয়েছে হ্যারি। থুতু ছুঁড়ে মারবে মনে হচ্ছে। ববের এই ধারাভাষ্য সত্যি কিনা সেটা বোঝার সময় ছিল না আমার হতে। ঝুঁকে আমার জাদুদণ্ডের ডগা চক্রান্তের প্রান্তে ছোঁয়ালাম। সেটার মাধ্যমে আমার ইচ্ছেটা চালান করলাম চক্রের গায়ে। দেখতে পেলাম ডিমনের ছেঁড়া সেই জ্বলন্ত তরলটা আবার ছিটকে আসছে আমার দিকে। আমি লম্বা একটা দম নিয়ে নিজের শরীর সম্পূর্ণ সোজা রাখলাম। খেয়াল রাখলাম যেন কোনো অঙ্গ প্রত্যঙ্গ চক্রের বাইরে না যায়। ডিমনটা আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে এলো। প্রাণীটা অবিশ্বাস্য রকমের কুৎসিত।
হঠাৎ সে ঝাঁপিয়ে এসে একটা ঘুষি ছুড়ল। আবার আমার অদৃশ্য বর্ম থামিয়ে দিল ওর আঘাত। সুজান কাঁদো কাঁদো গলায় বলল, আমাদেরকে মারতে পারছে না কেন? পারবে না, চেষ্টা করলেও এই রিংয়ের ভিতরে আসতে পারবে না। যতক্ষণ আমরা ভিতরে আছি আমরা নিরাপদ। কতক্ষণ এখানে থাকতে হবে আমাদের? ভোর পর্যন্ত। সূর্য উঠলে ডিমনটা আর আমাদের জগতে থাকতে পারবে না। এখানে তো সূর্যের আলো পৌঁছাবে না। না, আলোর ব্যাপার নয়। ধরো যে ওকে এখানে পাঠিয়েছে তার সাথে এই প্রাণীটার একটা অদৃশ্য যোগাযোগ আছে। টেলিভিশন চালাবার জন্য যেমন দেয়ালে কর্ড লাগাতে হয় সেরকম। সূর্য উঠলে এই কর্ডটা কেটে যাবে আর ডিমনটারও বিদায় নিতে হবে। কখন উঠবে সূর্য? আরও 10 ঘন্টা। কি? হ্যাঁ। হ্যারি, এখন না বব। কিন্তু হ্যারি, দেখছো না আমি চিন্তা করার চেষ্টা করছি আর তুমি না এত বড় পোষণ এক্সপার্ট। যে পলায়ন পোষণটা বানালে সেটা সুজানের ওপর কাজ করলো না কেন? হ্যারি, সেটাই তো তোমাকে বোঝানোর চেষ্টা করছি। আমার বুকের কাছে থেকে সুজানের মৃদু গলা ভেসে এলো। এখানে এখানে কি গরম বেড়ে গেছে নাকি শুধু আমারই এমন লাগছে? একটা ভয়াবহ সন্দেহ উকি দিল আমার মাথায়। সুজানের দিকে তাকালাম। সর্বনাশ, প্যাচ লেগেছে, মহা প্যাচ লেগেছে। ও মাথা তুলল, চোখে ভাসা ভাসা দৃষ্টি। আমরা মারা যাবো আজকেই, তাই না হ্যারি? বলো। ও ঠোঁট দুটো এগিয়ে এলো আমার দিকে। মিথ্যে বলবো না, আমি উপভোগ করলাম চুমুটা। বারবার চোখ চলে যাচ্ছে সুজানের নগ্ন মসৃণ পিঠের দিকে। বব, আমি ওকে বলার চেষ্টা করেছিলাম, সত্যি। টেবিলে পোষণগুলো পাশাপাশি রাখা ছিল, ও ভুলটা খেয়েছে। আমি মানা করার আগেই দেখি পুরো বোতল খালি। ববের চোখের ফুলকি দুটো জল করে উঠল। তবে জিনিস কিন্তু কাজের, দেখেছো? হ্যাঁ, বলেছিলাম না ভালো কাজ করবে। বব, আমি কসম কাটছি, একবার যদি এই পরিস্থিতি থেকে বের হতে পারি তাহলে তোমাকে আগামী 200 বছরের জন্য একটা বাক্সে ভরে রাখবো। আরে আমার কি দোষ? আমি কি করলাম? ডিমনটা দেখেছিল এতক্ষণ যে আমরা কি করি। মেঝেতে একটা জায়গায় উবু হয়ে বসেছে, যেন ঝাঁপ দেওয়ার অপেক্ষায়। এদিকে সুজান আমাকে মেঝেতে শোয়াবার চেষ্টা করছে, টানছে বারবার। যদি একবার আমাদের শরীরের কোনো অংশ চক্রের বাইরে চলে যায়। ও কি আসার আগে ভেবেছিল যে আজকের ডেটটা এত স্মরণীয় হবে? সুজানের সাথে চলল কিছুক্ষণ আমার প্রেম লীলা। বব, কিছু একটা করো। আরে আমি কি করব? আমার তো নড়াচড়া করার কোনো উপায় নেই। অন্য পোষণটা কি আছে এখনো? হ্যাঁ, ওই যে বোতলটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। আমাকে এই খুলি থেকে বের হতে দাও, তাহলে তোমার দিকে ছুড়ে দিতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। তোমাকে আমি 5 মিনিটের জন্য খুলি থেকে মুক্তি দিচ্ছি, তুমি আমাকে পোষণটা ছুঁড়ে মারো। না বস, 5 মিনিট না, 24 ঘন্টা কমপক্ষে। বব, 24 ঘন্টা না হলে পোষণটা তোমার কাছে আসছে না। বব, তোমাকে ছাড়লে তুমি যা করবে তার সব কিছুর দায়িত্ব নিতে হবে আমাকে। হ্যারি, আমি কিন্তু এই ড্রেসের নিচে কিছুই পরিনি। বব, কিছু একটা করো। এই মরা খুলিতে কয়েকশো বছর কাটালে তুমিও আমার মতোই করতে, হ্যারি। ঠিক আছে, পোষণটা দাও আমাকে, তোমার 24 ঘন্টা পেয়ে যাবে। আচ্ছা দিচ্ছি, ধরো কিন্তু। হ্যাঁ। পর মুহূর্তে তাকে রাখা খুলির ভেতর কমলা রঙের আলো ঝিলিক দিল। 2 চোখের কোটর থেকে ঠিকরে বের হচ্ছে সে আলো। আলোটা যেন পিছলে বেরিয়ে এলো খুলির কারাগার থেকে। আমার এক হাতে তুলে বোতলটা ধরার চেষ্টা করলাম। ভয়ঙ্কর একটা সেকেন্ডের জন্য মনে হলো হাত পিছলে পড়ে যাবে, কিন্তু না, সামনে নিলাম, ধরলাম। এটা সুজানের ঠোঁটের সামনে। এটা কি? ভালো একটা জিনিস, এসো একটু খেয়ে নাও। আমিও খাচ্ছি, তুমি তো মনোযোগ দেবার অবস্থায় নেই এখন। আমি একাই সেটা করছি। আমি তো শুধু তোমাকেই খেতে চাই। প্লিজ, এটা খেয়ে নাও তাড়াতাড়ি। আমার পেটের গভীর একটা অদ্ভুত অনুভূতি শুরু হলো, যেন কিছু একটা ঘুরপাক খাচ্ছে, মোচড় দিচ্ছে। তারপর আমি খণ্ড খণ্ড হয়ে গেলাম। অসংখ্য অগণ্য ছোট ছোট কণাতে ভাগ হয়ে গেছি। প্রতিটা কণা যেন একটা হ্যারি ড্রেসডেন। তাদের সবার নিজস্ব চিন্তা আছে, নিজস্ব মতামত আছে। রুমটাকে আর আমি রুমের মতো দেখছি না, মনে হচ্ছে বিভিন্ন ধরনের এনার্জির ঢেউ। পুরো ব্যাপারটা ঘটতে বোধহয় 5 সেকেন্ড লেগেছে। তারপর পোষণের প্রভাব আস্তে আস্তে কেটে যেতে লাগলো। আমার কণাগুলো সব আবার জুড়ে যেতে শুরু করলো, আকৃতি নিতে শুরু করলো। এক মুহূর্ত পর আমি স্বাভাবিক হলাম। দেখলাম বৃষ্টির মধ্যে আমার জাদুদণ্ডের ওপর ঠেস দিয়ে দাঁড়িয়ে আছি। অ্যাপার্টমেন্টের ভেতর থেকে ডিমনটার গর্জন ভেসে এলো। চলো, আমাদের ভাগতে হবে। ডিমনটা বাইরে এলে আমরা শেষ। আমার শরীর খারাপ লাগছে, হাঁটতে পারবো বলে মনে হয় না। 2টো পোষণ মিক্স করলে ভালো লাগার কথা নয়, কিন্তু আমাদের যে যেতেই হবে। চলো, উঠতে হবে। কোথায় যাচ্ছি? তুমি গাড়ি দিয়ে এসেছো না? গাড়ির চাবি কোথায়? কোটের পকেটে ছিল, কোট তো তোমার বাসায় রেখে এসেছি। তাহলে হাঁটতে হবে। কোথায় যাব হেঁটে?
রিং রোডের ওদিকে চলো। বৃষ্টি হলে ওই রাস্তাটায় বন্যার মতো পানি ওঠে, দরকার পড়লে ডিমনটাকে ওখানে আটকাতে পারবো। সুজান হঠাৎ আর্তনাদ করে উঠল। আকাশ আবার গুড়গুড় করে উঠল। আলোর ঝিলিক দিল মাথার ওপর, যে আলোটা এক লহমায় নেমে এলো আমাদের থেকে একটু দূরে একটা গাছের ওপর। আমি চোখ কুচকে সামনের দিকে তাকালাম। ওই যে রেডিং রোড দেখা যাচ্ছে, 30 গজ দূরে হবে। বাহ, তুমি যে এত দূর আসতে পারবে চিন্তাও করিনি। আমি আটকে উঠলাম। কে কে ওখানে? তুমি কি আসলেই ভাবছো আমি আমার নাম বলে দেব? ধরে নাও আমি তোমার খুনি। খুনি? খুন তো হয়নি এখনো, আগেই টাইটেলটা নিয়ে নিলে হবে। আমার থেকে প্রায় 20 ফিট দূর একটা ভাঙা স্টিল টায়ারের নিচে, হ্যাঁ, একটা আকৃতি দেখতে পেয়েছি বলে মনে হলো। হয়ে যাবে, আর বেশিক্ষণ টিকতে পারবে না। 10 মিনিটের মধ্যে আমার ডিমন তোমাদের শেষ করে দেবে। তুমি ওই ডিমনটাকে লেলিয়ে দিয়েছো? হ্যাঁ। তুমি কি পাগল? ডিমনটা যদি ছাড়া পেয়ে যায় তাহলে কি হবে তুমি জানো না? ছাড়া পাবে না, ও আমার হাতের পুতুল। আমি আমার চেতনাগুলোকে আকৃতিটার দিকে ঠেলে দিলাম। আমার একটা সন্দেহ হচ্ছে, এই আকৃতিটা কোনো মানুষ নয়, বরং একটা ভ্রম, চলন্ত স্বপ্নের মতো বা ত্রিমাত্রিক ছবির মতো। এই আকৃতির মাধ্যমে সে আমাদের উপর চোখ রাখছে। কি করছো তুমি? তোমাকে একটু কাছ থেকে দেখছি। তারপর ইচ্ছেশক্তির আরেকটা ঢেউ পাঠালাম, অনেকটা জাদু ব্যবহার করে চর মারার মতো। হেই, কিভাবে করলে এটা? আমি পড়ালেখা জানা ভালো ছেলে, বই পড়ে শিখেছি। আমি কান পেতে শোনার চেষ্টা করলাম, কিন্তু বাজের শব্দে ঢাকা পড়ে গেল কণ্ঠটা। নিশ্চয়ই ডিমনটার আসল নাম ধরে ডাকছে। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝবে। তুমি সব কেন করছো বলো তো? তুমি আমার কাজে বাগড়া দিচ্ছ। আমার সাথে মেয়েটাকে যেতে দাও, ও তো কিছু করেনি। সরি, ও অনেক কিছু দেখে ফেলেছে। তোমাদের দুজনকে মরতে হবে। চোখ দুটো আমার দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে বৃষ্টির মধ্যে ডিমনটা আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। ওর সামনে সুজানের গাড়িটা দাঁড়িয়ে আছে। প্রাণীটা একটা শীর্ণ হাত বাড়িয়ে গাড়ির বাম্পার ধরল। আমি একটা ঢোক গিললাম। ওই হাত দুটো আমার গলায় এসে পড়লে কি হবে? কি বলেছিলাম, আমার হাতের পুতুল, যা বলবো তাই করবে। তোমাদের মরার সময় এসে গেছে হ্যারি ড্রেসডেন। তোমার লাইন কাটছি আমি এখনই, দাঁড়াও। হাতের জাদুতন্ত্রটা তাক করলাম ভাঙা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা আকৃতিটার দিকে। নিজের ইচ্ছেশক্তি ফোকাস করে চেঁচিয়ে মন্ত্র পড়লাম। টকটকে লাল আলো ঢেউয়ের মতো যে আছড়ে পড়ল আকৃতিটার উপর। ড্রেসডেন, আমার ডিমন তোমাকে চিয়ে টুকরো টুকরো করবে। করুক না, দেখি কি হয়। কিছুক্ষণের মধ্যে আকৃতি আর তার কণ্ঠস্বর দুটোই মিলে গেল। সন্তুষ্টির একটা ছোট্ট হাসি ছুঁয়ে গেল আমার ঠোঁটে। আমি ওর পাশে ঝুঁকে ডাকলাম, সুজান, চলো সুজান, আমাদের যেতে হবে। আমি পারবো না, ও গড, বলে বমি করতে লাগলো। আবার ডিমনটার দিকে তাকালাম। ছুটন্ত একজন মানুষের চেয়ে ধীর গতিতে আসছে, কিন্তু আসছে। আমি যদি দৌড় লাগাই তাহলে পালানো সম্ভব। রিং রোডের পানি পার করে অন্যদিকে চলে যেতে পারবো, কিন্তু সুজানকে তো এতটা রাস্তা বয়ে নিয়ে যেতে পারবো না। আর যদি না যেয়ে দাঁড়িয়ে থাকি, দুজনেই মরব। ডিমনটার মধ্যে থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। নিজেকে খুব ক্লান্ত এবং বিধ্বস্ত লাগছে। সুজান ফুপিয়েই যাচ্ছে। সুজানকে ওই পশুটার হাতে পড়তে দেওয়া যাবে না। দরকার হলে মরবো, তাও ডিমনের হাতে পড়তে দেব না ওকে। ডিমনটা হিস হিস করতে করতে আমাদের দিকে এগোচ্ছে। বিদ্যুতের চমকে ভয়ঙ্কর লাগছে দেখতে। তখন এই চিন্তাটা আমার মাথায় এলো, বিদ্যুৎ, বৃষ্টি, ঝড়। মাথা তুলে আকাশের দিকে তাকালাম। ক্রমাগত গর্জন করছে নিকোষ কালো মেঘ, আর তার আড়ালে ফুসছে জাদুর শক্তি। ডিমনটা গজরাতে গজরাতে আসছে। কোনো রিচুয়াল করিনি, চক্র আঁকিনি, আমাকে রক্ষা করার মতো কিছুই নেই, কিন্তু তাও তো কোনো উপায়ও নেই। আমার চিত্তরানাকে পাঠিয়ে দিলাম ওপর দিকে আকাশপানে। অদৃশ্য শক্তিগুলোকে টেনে আনতে লাগলাম নিচের দিকে। হ্যারি, কি করছো তুমি? তুমি ছোটবেলায় কখন একটা খেলা খেলেছো, ওই যে কয়েকজন একজন আরেকজনকে হাত ধরে থাকে, কার্পেটে সবাই পা ঘষে একসাথে আগায়, যে লাইনে সবার শেষে আছে সে হাত ছুঁয়ে অন্যদেরকে শক দিতে পারে? হ্যাঁ, আমি সেরকম একটা কাজই করছি, শুধু আরেকটু বড় আকারে। ডিমনটা নিচু গলায় হুঙ্কার দিয়ে উবু হয়ে বসল। পর মুহূর্তে শক্তিশালী 2 পাকি স্প্রিংয়ের মতো ব্যবহার করে লাফ দিল আমাদের দিকে। আমাদের ইচ্ছে শক্তির যেটুকু বাকি ছিল পুরোটা আমার দণ্ডের কেন্দ্রে জড়ো করলাম। মাথার ওপর দূর আকাশে মেঘ পাক খাচ্ছে। তারপর যেন কেয়ামত নেমে এলো পৃথিবীতে। তপ্ত সাদা বিদ্যুৎ, দমকা বাতাস আর শীতল বৃষ্টির ঝাপটা ঘিরে ধরল আমাকে।
প্রাণপণে মনোযোগ দিয়ে আমার ইচ্ছেটাকে মাথায় ধরে রাখলাম। শক্তিটাকে তাক করার চেষ্টা করলাম ডিমনটার দিকে। ঠিক তখন এই ঝড়ের মারাত্মক শক্তি আমার শরীর বেয়ে হাত পর্যন্ত এলো। তাক করা আঙুল থেকে ছুটে বেরিয়ে আঘাত করল ডিমনটাকে। প্রচণ্ড শক্তির ধাক্কায় প্রাণীটা ছিটকে পড়ল পেছন দিকে, কিন্তু শক্তিটাকে মাটিতে পড়তে দিল না। প্রাণীটা হাত পা ছুড়ল, নিজেকে মুক্ত করার চেষ্টা করলো, কিন্তু কোনো কাজ হলো না। পর মুহূর্তে একটা বিস্ফোরণ হলো। নীল রঙের আগুন এক গ্রাসে গিলে ফেলল প্রাণীটাকে। পুরো জায়গা দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠল। আস্তে আস্তে আমার নিস্তব্ধ হয়ে এলো রাত। আমাদের চারদিকে টুকরো টুকরো কী যেন ছিটকে পড়ছে, থপথপ করে পড়ছে রাস্তায়। ডিমনটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। বাতাসের গতি ধীর হয়ে এলো। আমার পা দুটো শক্তিও যেন শেষ হয়ে গেল হঠাৎ করেই। চুপ করে বসে রইলাম আমি। অন্ধকার পদধ্বনি শুনতে পেলাম। এক পাশ থেকে আমাদের দিকে এগিয়ে আসছে। আজকাল তুমি ডিমনকেও ডাকা শুরু করেছো। আগেই তোমার রেকর্ড যথেষ্ট খারাপ ছিল, এখন তো দেখছি সরাসরি কালো জাদু করছো। তোমার দিন ঘনিয়ে এসেছে ড্রেসডেন। আমি হতাশ ভঙ্গিতে মাথা নাড়লাম, তারপর তাকালাম কণ্ঠের মালিকের দিকে, মর্গান। বৃষ্টিতে ভিজে ওর ধূসর চুল মাথার দুপাশে লেপ্টে আছে। আমি ওই জিনিসটাকে ডাকিনি, কিন্তু ফেরত পাঠিয়েছি ঠিকই। দেখোনি তুমি? দেখেছি, তুমি নিজেকে বাঁচানোর চেষ্টা করছো, কিন্তু অন্য কাউকে তো দেখলাম না যে ডিমন ডেকে আনবে। হয়তো তুমি ডেকে তারপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলে। আমাকে মারার জন্য ডেকেছিলে নাকি? এসব ছোটোখাটো ডিমন আমার কিছু করতে পারবে না প্রেসিডেন্ট। নিজেকে এত বেশি গুরুত্বপূর্ণ মনে করো না মর্গান। তোমার জন্য আমার ডিমন ডাকার দরকার নেই। আমি কাউন্সিলকে ডেকেছি, আর 2 রাতের মধ্যে ওরা চলে আসবে। আমার সাক্ষ্য শুনবে। যে প্রমাণ জোগাড় করেছি তোমার বিরুদ্ধে সেগুলো দেখাবো, আর তারপর তোমাকে মৃত্যুদণ্ড দেব। কাউন্সিল? ওরা এখানে আসছে শিকাগোতে? সোমবার দিন ভোরে তোমাকে কাউন্সিলের সামনে দাঁড় করানো হবে। নিজেকে আমার জল্লাদ হিসেবে দেখতে ভালো লাগে না, হ্যারি ব্ল্যাকস্টোন কপারফিল্ড রেসিডেন্ট, কিন্তু তোমার ক্ষেত্রে কাজটা করতে পারলে গর্বিত বোধ করব। হ্যারি, কি হচ্ছে এইসব? আমি ওর দিকে তাকালাম, দেখলাম ও ঠিক আছে কিনা। সুজানের শরীর কাঁপছে ঠান্ডায়। একবার হাঁচি দিয়ে তারপর আমার কাজ ঘেঁষে এলো। সোমবার ভোরে মর্গান আমার বিরুদ্ধে সব অভিযোগ, সব ক্ষোভ তুলে ধরবে কাউন্সিলের সামনে। যদি ওরা আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়, সেটা একদমই বিচিত্র হবে না। যে আকৃতিটাকে একটু আগে দেখলাম, যে আমার পেছনে ডিমনটাকে লেলিয়ে দিয়েছিল, তাকে খুঁজে বের করতে হবে। এসব যখন ভাবছি, তখন একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো আমাদের একটু সামনে। ফটফট করে গাড়ির ছাদের স্পটলাইট দুটো জ্বলে উঠল। তাক হল আমাদের দিকে। লাঠিটা হাত থেকে ফেলে দিন, 2 হাত মাথার ওপর তুলুন, উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবেন না। দারুণ। আর পুলিশ অফিসারেরও দোষ নেই। রাস্তায় একজন নগ্ন ছেলে আর প্রায় অচেতন মেয়েকে দেখলে ওদের সন্দেহ হবারই কথা। ভেবেছে সারা রাত মদ খেয়ে আমরা যা তা করছি। এখন বোধহয় সম্মোহন কেটে গেছে। আজকের রাতটা, ও শান্ত ভাবলেশহীন স্বরে বলল, আমার জীবনের সবচেয়ে খারাপ রাত। আমি দীর্ঘশ্বাস ফেললাম। জাদুকরদের সাথে প্রেম করতে চাইলে এমনই হয়। ও বাঁকা চোখে তাকালো আমার দিকে। ভুলও হতে পারে, কিন্তু মনে হলো ওর মুখে একটা হাসি ফুটে উঠেছিল আরেকটু হলে। যখন সুজান কথা বলল, মনে হলো সন্তুষ্টি শুনতে পেলাম ওর কণ্ঠে। কিন্তু এটা নিয়ে নিউজ স্টোরিটা যা হবে, অসাধারণ। লিন্ডা র্যান্ডেল শনিবারের অ্যাপয়েন্টমেন্টটা কেন মিস করেছে তার সঙ্গত কারণ জানা গেল। সে আর বেঁচে নেই। পুলিশের হলুদ টেপ সরিয়ে ক্রাইম সিনে ঢুকলাম, তারপর হাঁচি দিলাম শরীর কাঁপিয়ে। বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেল নাকি? আমার পরনে একটা টি শার্ট আর ফুল প্যান্ট। পুলিশের গাড়ি আমাকে একটা খুনের স্পটে নিয়ে এসেছে। আসার আগে একবার আমার বাসায় নিয়ে গিয়েছিল, কিন্তু শুধু এই টি শার্ট, প্যান্ট আর ওভারকোট বাদে অন্য কিছু নেওয়ার সময় পাইনি। যে পুলিশের গাড়িটা আমার আর সুজানের সামনে এসে দাঁড়িয়েছিল, সেটাকে নাকি ক্যারিন পাঠিয়েছে। খুনের খবর জানার পর ক্যারিন আমাকে বেশ কয়েকবার ফোন দিয়েছিল, কিন্তু পাইনি। তারপর গাড়ি পাঠিয়েছে বাসা থেকে আমাকে তুলে আনার জন্য। যাবার আগে সুজানের একবার চোখ পড়েছিল আমার অ্যাপার্টমেন্টের দিকে। ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল ওর চেহারা। ওভারকোটের পকেট হাতড়ে পুলিশ কনসালটেন্ট লেখা আইডি কার্ডটা বের করলাম। সেটা বুকের সাথে লাগিয়ে তারপর বের হলাম গাড়ি থেকে। অফিসারদের পিছে পিছে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে কিছু জিনিস চোখে পড়ল। আমরা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনে থেমেছি। রাস্তায় আশেপাশে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে, হাঁ করে দেখছে সব কিছু। এত সকালে মানুষ দেখে একটু অদ্ভুত লাগলো। আর এই সব কিছুর মধ্যে দাঁড়িয়ে আছে ক্যারিন মার্ফি। ওকে দেখতে বিধ্বস্ত লাগছে। ট্রেস্টেন, তোমার চুলের এই অবস্থা কেন? মনে হচ্ছে আফ্রিকার জঙ্গল মাথায় নিয়ে ঘুরছো। যাবে নাকি বেড়াতে? অনেক সুন্দর সুন্দর জন্তু জানোয়ার দেখতে পাবে কিন্তু। চলো।
ফরেন্সিক টিম ছিল বিল্ডিংয়ের ভেতরে। ওদের কাছ থেকে প্লাস্টিকের মোড়ক নিয়ে জুতোয় পরে নিলাম। তোমাকে আগেই কল দিয়েছিলাম, কিন্তু তোমার ফোন ডেড। আবার? হ্যাঁ, আমার রাতটা বেশ ঝামেলার গেছে। এখানে কি হয়েছে বলো তো? আরেকজন ভিকটিম, টমি টম আর জেনিফার স্ট্যান্টনকে যেভাবে খুন করা হয়েছে, একেও সেভাবে মারা হয়েছে। শিট। তার মানে ওরা ঝড়ের শক্তি ব্যবহার করছে। মানে? ঝড়ের শক্তিকে জাদুতে ব্যবহার করা যায়। এরকম কিছু তো আগে বলনি। কালকে রাতেই কথাটা মাথায় এসেছে। ভিকটিমের পরিচয় জানতে পেরেছো? লিন্ডা র্যান্ডাল, ড্রাইভারের চাকরি করতো, 21 বছর বয়স। লিন্ডা র্যান্ডালের অ্যাপার্টমেন্টটা ছোট্ট একটা বেডরুম। সে বেডরুমে একটা বড় বিছানার পাশে ময়লা পোশাক আশাক স্তূপ করে রাখা হয়েছে। ঘরের একপাশে রান্না করার ব্যবস্থা, একটা কিচেন, স্টোভ, সিঙ্ক, এসব। এখানে ছিল এমন একজন মানুষের বসবাস জানতো বাড়ির ওর জন্য অপেক্ষা করছে শুধু নিঃসঙ্গতা। মাঝে মাঝে একা থাকতে ভালোই লাগে, কিন্তু বেশিরভাগ সময় লাগে না। এখন তার নিশ্চিত করে জানার কোনো উপায় নেই। ফরেন্সিক টিমের লোকজন বিছানার আশেপাশে কাজ করছে। হ্যারি, তুমি কি শিওর তোমার অসুবিধা হবে না? ঠিক আছো? ও একটু মাথা ব্যথা আছে আর কি, চিন্তার কিছু নেই। এসো, কাজটা শেষ করে ফেলি তাড়াতাড়ি। ক্যারিন মাথা ঝাঁকিয়ে আমাকে বিছানার কাছে নিয়ে এলো। অন্যদেরকে বলল সরে যেতে। মৃত্যুর সময় লিন্ডা ফোনে কথা বলছিল। ওর শরীরে কোনো কাপড় নেই, রোদে পোড়া সুন্দর বাদামি ত্বক। লিন্ডার চুল এখনও ভেজা। মনে করার চেষ্টা করলাম ফোনে লিন্ডার কণ্ঠ কেমন শোনাতো। দ্রুত ও বুদ্ধিদীপ্ত গলা ছিল ওর। ওর চুল ভেজা, কারণ ও বোধহয় আমার সাথে দেখা করার আগে রেডি হচ্ছিল। গোসল করে বেরিয়েছিল মাত্র। আর এখন খুব ছোট মনে হলো নিজেকে, অসহায় মনে হলো। চুপচাপ সরে এলাম লিন্ডার লাশের পাশ থেকে। ক্যারিন এসে আমার পাশে দাঁড়ালো। মেয়েটা ফোন দিয়েছিল আমাদের। পুলিশ স্টেশনে কলটা রেকর্ড করা আছে। ফোন না পেলে ওকে খুঁজে বের করা যেত না। কল করে বলছিল টমি টম আর জেনিফার স্ট্যান্টনের খুনিকেও চেনে। তার মানে স্পেলটা তখনই কাজ করতে শুরু করেছিল। ফোনের লাইনও তার পরপরই কেটে যাবার কথা। হ্যাঁ, তখনই কেটেছে, কিন্তু আমরা এখানে এসে দেখেছি ফোন ঠিকই কাজ করছে। জাদু মাঝে মধ্যে যন্ত্রপাতিতে ঝামেলা করে, জানোই তো। কোন আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের সাথে কথা বলেছো এখনও? শহরে ওর কোনো আত্মীয় থাকে না। খুঁজছি এখনও, কিন্তু কতক্ষণ লাগবে কে জানে। ওর বসকে খোঁজা হয়েছে, কিন্তু পাওয়া যায়নি। মিস্টার বেকিট বোধহয় লোকটার নাম। নাম শুনেছ কখনো? গ্রেগ আর হেলেনা বেকিট, স্বামী স্ত্রী। 3 বছর আগে ওদের মেয়ে আমান্ডা মারা যায়। কীভাবে মরেছে জানো? জনি মার্কনের গ্যাংয়ের সাথে শহরের জামাইকান গ্যাংয়ের গোলাগুলি চলছিল। মেয়েটা দুর্ঘটনাবশত ওদের মাঝখানে পড়ে যায়। গুলি লাগার পরও মেয়েটা 3 সপ্তাহ বেঁচে ছিল হাসপাতালে। শেষে আর আশা নেই জানতে পেরে ওর লাইফ সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়। বেকিটরা চেষ্টা করেছিল মার্কনের নামে মামলা করে ওকে ফাঁসিতে ঝোলাতে, কিন্তু মার্কনের উকিলরা অনেক বেশি চালাক। কেসটাকে টিকতেই দেয়নি। আর মেয়েটাকে যে গুলি করেছে তাকে খুঁজে পাওয়া যায়নি। গুজব আছে মার্কন চেয়েছিল বেকিটদের টাকা দিতে ক্ষতিপূরণ হিসেবে, কিন্তু ওরা নেয়নি। তো হ্যারি, কিছু বুঝতে পারলে? তারপর ও পকেটে হাত দিয়ে কি যেন একটা বের করলো। সেটা ধরিয়ে দিল আমার হাতে। দেখলাম একটা স্বচ্ছ প্লাস্টিকের মোড়ক, তার ভেতর একটা ভিজিটিং কার্ড। আমার ভিজিটিং কার্ড। যদি বলি অনেকের কাছে আমার কার্ড আছে, সেটা যে এখানে কিভাবে এলো আমি জানি না। তাতেও খুশি হবে কিনা বুঝতে পারছি না। যে ধরনের প্রশ্ন পুলিশ সন্দেহভাজনদের করে, ও আমাকে ঠিক এমন একটা প্রশ্ন করবে। যদি তোমাকে বলে আমি জাদু ক্ষমতা দিয়ে কয়েকটা জিনিস আন্দাজ করতে পারছি, তুমি কি বিশ্বাস করবে? কি আন্দাজ করছো? যে এই মেয়েটা আগে অপরাধের সাথে জড়িয়েছে, ওর পুলিশ রেকর্ড আছে, হয়তো ড্রাগসের জন্য বা বেশ্যাবৃত্তির জন্য। আন্দাজ করছি ও বিয়াঙ্কার জন্য কাজ করত। আন্দাজ করছি ওর সাথে জেনিফার স্ট্যান্টনের খুব ভালো সম্পর্ক ছিল। আরও আন্দাজ করছি গতকাল ওকে জেনিফারের খুনের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, আর ও বলেছিল কিছুই জানে না। শোনো ট্রেস্টেন, যদি গতকাল এসব আন্দাজ করতে পারতে, তাহলে হয়তো আমরা মেয়েটার সাথে কথা বলতে পারতাম। হয়তো এমন কিছু জানতে পারতাম যেটাতে মেয়েটার জীবন বাঁচত। আমার কার্ড তো অনেকের কাছেই আছে, কাজের জন্য দিতে হয়। এই মেয়ে কীভাবে পেয়েছে আমি জানি না। গড ড্যাম ইট ট্রেস্টেন, তুমি সব কিছু বলছো না আমাকে, কিছু লুকাচ্ছ। জানি আমি সেটা। চাইলে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করতে পারি আমি। 3 জন মানুষ খুন হয়ে গেছে এর মধ্যে। 3 জন খুনিকে থামাতে হবে, দায়িত্ব সেটা আমার। এমন পরিস্থিতিতে ফেলো না আমাকে যেখানে আমাকে আর তোমাকে কোনো কাজের মধ্যে না নিতে হয়। আমি ভেবে দেখলাম বিষয়টা। সব কিছু বলে দিতে পারি এখনই, এটাই তো যাচ্ছে। রেখে ঢেকে না বলে পুরো গল্পটা একেবারে পরিষ্কার করি। ক্যারিনকে যদি সব বলে দিই, তাহলে 2টো সমস্যা আছে। 1, ও চিন্তা করবে পুলিশের মতো, চিন্তা করবে লিন্ডা তো ধোয়া তুলসী পাতা ছিল না। 2, দলেই ওর বিভিন্ন প্রেমিক প্রেমিকা ছিল।
আমি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকি, যদি ওর অন্য প্রেমিকের ব্যাপারে জানতে পেরে আমার হিংসা হয়ে থাকে, এমন হতেই পারে, হওয়াটা অস্বাভাবিক নয়। কোর্টে বিচারকও তাই মনে করবে। দ্বিতীয় সমস্যাটা আরও গুরুতর। এর মধ্যে 3 জন মারা গেছে, আর আমার কপাল ভালো না হলে আরও 2 জন মারা যেত কালকে রাতেই, আমি আর সুজান। যদি ওই আকৃতিটা জানতে পারে ক্যারিন ওর পেছনে লেগেছে, তাহলে সে ক্যারিনকে খুন করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। সরি মার্ফি, আমি চাই তোমাকে সাহায্য করতে, কিন্তু নিজে কিছু জানি না তোমাকে বলবো কি। কারমাইকেল, এসো এদিকে। এই কয়েকদিনে কারমাইকেলের চেহারা বদলায়নি। সেদিন যে জ্যাকেটে দেখেছিলাম এখনও সেটাই পরে আছে। হ্যাঁ, কি? হাতে ধরা প্লাস্টিক ব্যাগটা ক্যারিন ওর দিকে ছুঁড়ে দিল। এটা রাখো, প্রমাণ হিসেবে লিখে রাখবে খাতায়। একটু দাঁড়াও, আমার একজন সাক্ষী লাগবে। মিস্টার ড্রেসডেন, আপনাকে কিছু প্রশ্ন করতে চাই আমরা। থানায় গিয়ে কথাগুলো বললে ভালো হয়। প্রশ্ন? হোয়াইট কাউন্সিল 30 ঘন্টার মধ্যে আমার সাথে দেখা করতে চায়। যদি ওদেরকে যা হচ্ছে তা ঠিকঠাক ব্যাখ্যা না দিতে পারি, তাহলে মৃত্যুদণ্ড দেবে আমাকে। সরি লেফটেন্যান্ট, কাজ আছে আমার। চুলের অবস্থা যা হয়ে আছে, তাড়াতাড়ি আচড়াতে যাওয়া দরকার। কালকে সকালে তাহলে দেখা যাক। যদি তোমাকে কালকে সকালে থানায় না দেখি, তাহলে তোমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করছি। তারপর দেখবো তুমি জবাব না দিয়ে কোথায় যাও। তোমার যা ইচ্ছা করো। যদি আমাকে এখন গ্রেফতার না করা হয়, আমি চলে যাব। তোমার সমস্যা আছে তাতে? যাও, কারমাইকেল, যেতে দাও ওকে। পর মুহূর্তে ওর কণ্ঠ পাল্টে আবার ঠান্ডা পেশাদার হয়ে গেল। আপনার সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে মিস্টার ড্রেসডেন। আর যদি দেখি আসলে আপনার হাত আছে সব কিছুর পেছনে, আমি কথা দিচ্ছি আপনাকে জেলে পৌঁছতে হবে। কোনো জাদুর সাধ্য হবে না আপনাকে বাঁচানোর। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পেরেছি ক্যারিন। লিন্ডা র্যান্ডালের অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে বেরিয়ে এলাম। ফোন বুথ থেকে কল করে একটা ট্যাক্সি ডাকলাম। তারপর একটা পেট্রোল পাম্পের সামনে এসে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালাম আমি। আমার উপর থেকে মার্ফির বিশ্বাস চলে গেছে। যদিও ওকে নিরাপদ রাখার জন্য পুরো সত্যটা বলিনি, তাতে কিছু আসে যায় না। শুধু সদিচ্ছা দিয়ে কিছুই হয় না। কি করেছি সেটাই আসল। আর আমি যা করেছি সেটা হলো বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা। এই পুরো কেসটার সমাধানও যদি করতে পারি, খুনিকে যদি খুঁজে বের করতে পারি, ক্যারিনার কাজটা করে দিতে পারি, তারপরও যে আমাদের সম্পর্কে আগের অবস্থায় ফিরে যাবে তা মনে হয় না। এসব যখন ভাবছি, তখন একজন লোক হেঁটে এলো আমার দিকে। লোকটার মাথায় টুপি। টুপিটাকে টেনে এত নিচে নামিয়েছে যে চেহারা দেখা যাচ্ছে না। তারপর সজোর একটা ঘুষি বসালো আমার পেটে। আবার মার খাচ্ছি। যখন লোকটা মারা থামালো, আমি ফুটো বেলুনের মতো চুপসে গেলাম। যদিও সত্যি বলতে এখন আমাকে মেরে ফেললেও কিছু অনুভব করবো না কি না জানি। অতিরিক্ত ক্লান্ত আমি। সে ঝুঁকে আমার চুল ধরল মুঠো করে। তারপর এক ঝটকায় আমার মাথা তুলল। আমার চুল, লোকটা আমার চুল কেটে নিয়েছে। যে কোনো ধরনের জাদুতে ব্যবহার করা যাবে চুল। লোকটা ঘুরে চলে যেতে শুরু করলো। দ্রুত হাঁটছি, কিন্তু দৌড়াচ্ছে না। ভয়ের একটা ঢেউ বয়ে গেল আমার মেরুদণ্ডবে। হাঁটুর কাছে জড়িয়ে ধরে জোরে টান দিলাম আমি ওকে। পপ করে একটা শব্দ হলো। তারপর গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল সে। লোকটার মাথা থেকে টুপি পড়ে গেছে, চেহারাটা দেখতে পাচ্ছি আমি। পরিচিত চেহারা, জনি মার্কনের দলের সদস্য। আমি 2 হাতে ওর কবজি ধরে আছি। লোকটা সরে যেতে চেষ্টা করল আমার পাশ থেকে। আমি আরো শক্ত করে ওর হাত চেপে ধরলাম। কয়েকজনের পদধ্বনি শুনতে পেলাম, ছুটে আসছে। 2 জন যুবক দৌড়ে এলো আমার দিকে, আমাকে টেনে সরালো লোকটার উপর থেকে। আমি চেঁচিয়ে উঠলাম। যুবকদের একজন বলে উঠল, আস্তে ভাই আস্তে, মাথা ঠান্ডা করুন। 2 জনের সাথে ধস্তাধস্তি করে আমি কিছুতেই পারবো না, তাই সে চেষ্টা ছেড়ে দিয়ে চেঁচিয়ে উঠলাম, ছিনতাই! এই লোকটা আমার মানিব্যাগ নিয়ে নিয়েছে। লোকটার পরনে স্যুট আর আমার পরনের টি-শার্ট, জিন্স। আপাত দৃষ্টিতে আমার এই দাবি বিশ্বাস করার মতো নয়, কিন্তু লোকটা আমার চিৎকার শুনে ঝেড়ে দৌড় লাগালে যুবক 2 জন বিভ্রান্ত হয়ে আমাকে ছেড়ে দিল। টলমল পায়ে উঠে দাঁড়ালাম আমি। লোকটার পেছনে এগোলাম। একটুও দম নেই বুকে। আমার চুল, জনি মার্কন আমার চুল পেয়ে গেছে। হঠাৎ আমার ভেতর যেন একটা আগুন জ্বলে উঠল। আমার ক্লান্তি, ভয়, ব্যথা সব জ্বলে উড়ে গেল সে আগুনে। ওদেরকে খুঁজে বের করতে হবে। জনি মার্কন, এই চুল চোর, জনির জাদুকর, সে যেই হোক না কেন, সবাইকে খুঁজে বের করব। অনেক হয়েছে, আর চুপচাপ সহ্য করা যাবে না। অনেক বাড়াবাড়ি করে ফেলেছে এই হারামিরা। এই জাদুকর যেই হয়ে থাকুক, সে খুব একটা দক্ষ নয়। যখন ওর ওই ছায়াকৃতিটার উপর হামলা চালিয়েছি, তখনই বুঝতে পেরেছিলাম যদি আমাদের মুখোমুখি যুদ্ধ হয় তাহলে টিকবে নাও। আর এই মুহূর্তে আমার ভয়ঙ্কর রাগ উঠে আছে।
আবেগের শক্তি আছে জাদুতে। ওই জাদুকর এখন আমার উপর হামলা চালালেও সফল হবে না। আমার চুল দিয়ে যদি আমার সাথে একটা যোগাযোগ স্থাপন করা যায়, একটা লিঙ্ক তৈরি করা যায়, তাহলে আমিও আমার চুলের সাথে লিঙ্ক তৈরি করতে পারবো। কে জানে, চেষ্টা করলে হয়তো দূর থেকে জাদু আগুন দিয়ে চুলগুলোকে পুড়িয়ে ফেলা যাবে। এরকম একটা স্পেল প্রস্তুত করা বেশ কঠিন অবশ্য। ববের সাহায্য লাগবে। অনেক স্পেলের ফর্মুলা জানে। যে কাজটা আমার করতে 1 ঘন্টা লাগবে সেটা হয়তো ওকে দিয়ে 2 মিনিটে করিয়ে নেওয়া সম্ভব। আমি ভ্রু কুচকালাম। ববের তো পাত্তা নেই। আগামী 24 ঘন্টা ওকে পাওয়াও যাবে না। নিজে যদি এই স্পেল তৈরি করতে চাই তাহলে কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা লাগবে। একটা চিন্তা খেলে গেল মাথায়। দ্রুত রাস্তা পার করে আবার গ্যাস স্টেশনের কাছে এলাম। নখের নিচে কি কিছু লেগে আছে? হ্যাঁ, কালচে লাল রং দেখতে পাচ্ছি। চুল চোরের হাত যখন চেপে ধরেছিলাম তখন আমার নখগুলো কেটে বসেছিল ওর চামড়ায়। আমি মাথা পেছনে হেলিয়ে হো হো করে হেসে উঠলাম। পেয়ে গেছি। ফুটপাতের ধারে এসে বসলাম। পকেট থেকে চক বের করে রাস্তায় নিজেকে ঘিরে একটা চক্র আঁকলাম। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে নখের নিচ থেকে রক্ত বের করে সে রক্ত মাখিয়ে দিলাম রাস্তায় আমার পায়ের কাছে। বৃষ্টির চিকন ফোঁটা লেগে রক্ত চকচক করে উঠল। তারপর একটু চিন্তা করে দেখলাম কোন স্পেলটা ব্যবহার করব। ঠিক করলাম জটিল কিছু দরকার নেই, একটা সহজ ট্র্যাকিং স্পেল আছে। বুকে দানা বেঁধে থাকা রাগ, ভয়, শঙ্কা সব কিছু একসাথে জড়ো করলাম। তারপর বর্ষার তীক্ষ্ণ ফলার মতো অনুভূতিগুলো ছুড়ে দিলাম আমার স্পেলের সাথে। উঠে দাঁড়ালাম। এক পায়ে ঘষে চক্রের খানিকটা অংশ তুলে একটা চক্র ভেঙে দিলাম। তারপর বেরিয়ে এলাম। বাতাস শুকতে শুকতে প্রায় 180 ডিগ্রি চক্কর কাটলাম একটা। হ্যাঁ, ওই যে দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে গন্ধটা। আমার নিজে নিজে হাসলাম। পেয়ে গেছি। কিন্তু ওকে ধরতে হলে এখনই যেতে হবে। স্পেলটা টিকবে না বেশিক্ষণ, যথেষ্ট রক্ত নেই। এই যে ভাই, রাস্তায় একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে। কি কি মানে? কানে শোনে না নাকি? এখানে কেউ ট্যাক্সি ডেকেছিল? আমি একটা হাসি দিলাম। আমার মাথা ঠিক নেই আসলে। হ্যাঁ, আমি ডেকেছিলাম। আমার কপালে সব পাগল কেন যে জোটে। আসুন, উঠে বসুন। কোথায় যাবেন? 2টো জায়গায়। ঠিক আছে, প্রথমে যেখানে যাবেন সেখানকার ঠিকানা বলুন। তারপর? আরে আগে যাও, তারপর বলছি পরে কোথায় যাব। শহরের দক্ষিণ পশ্চিম দিকে এসে কিছুক্ষণ খোঁজাখুঁজি করলাম। অবশেষে থামলাম দ্য ভার্সিটি নামে একটা ক্লাবের সামনে। রাত 1টার সময়ও ক্লাবে প্রচণ্ড ভিড়। দ্য ভার্সিটির আশেপাশে কিছুক্ষণ ঘুরঘুর করলাম। জানালা দিয়ে ভেতরে উকি দিলাম। হ্যাঁ, ওই যে ওদের দেখা যাচ্ছে। একটা বড় গোল বুথে জনি মার্কন, ওর পোষা পালোয়ান মিস্টার হেনড্রিক্স, চুলচোর সবাই বসে গল্প করছে। তারপর পরিকল্পনা করলাম কিভাবে এসব ব্যবহার করে পরিস্থিতিটা আমার নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। 2 হাতে দুটো ধরে ক্লাবের দরজার সামনে দাঁড়ালাম। তারপর এক ঝটকায় উড়িয়ে দিলাম দরজার পাল্লা দুটো। তারপর ব্লাস্টিং রডটা তাক করে একটা নির্দেশ উচ্চারণ করলাম। ক্লাবের ভেতরে একটা জুক বক্স আছে, বড় একটা গান বাজানোর যন্ত্র। সেটা ছিটকে দেয়ালের সাথে ভীষণ জোরে ধাক্কা খেল। তারপর গোলে প্লাস্টিকের একটা ছোট্ট পুকুরে পরিণত হলো। 1 পা ভেতরে ঢুকালাম। ক্লাবে যত মানুষ আছে সবাই আতঙ্কিত ভেড়ার পালের মতো ছড়িয়ে পড়তে লাগলো চারদিকে। তারপর ছপ করে নেমে এলো নীরবতা। সবাই ঘুরে আমার দিকে তাকালো। কেউ নড়ছে না, টু শব্দটাও করছে না। জাদুকরদের ক্ষমতা কী জিনিস সেটা নিজে চোখে দেখলেও এমনই হবে। আমি খেলতে এসেছি। কেউ খেলবে না আমার সাথে? তোমার সাথে একটু কথা বলা দরকার জন। আপনি কিন্তু বেশ ঘাটতারা আছেন মিস্টার ড্রেসডেন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, মনে হচ্ছে আজকের জন্য ভার্সিটি তাড়াতাড়ি বন্ধ করতে হবে। বিলটিল নিয়ে চিন্তা করবেন না, শুধু শান্তিপূর্ণভাবে বেরিয়ে যান। মিস্টার ড্রেসডেন, আপনি কি দয়া করে দরজা থেকে সরে দাঁড়াবেন? তাহলে আমার কাস্টমাররা বের হতে পারবে। এখন ক্লাবে আছি শুধু আমি, মার্কন, হেনড্রিক্স, চুলচোর আর ওদের বন্ধু স্পাইক। আমার চুল ফেরত দাও। কি? ঠিক শুনেছ, তোমার এই পোষা কুকুর আমাকে একটু আগে মেরে 1 গোছা চুল কেটে নিয়ে এসেছে। আমি সেই চুল ফেরত চাই। টমি টমের মতো মরার ইচ্ছে নেই আমার। আমি জানি না ও কিসের কথা বলছে বস। মিস্টার ড্রেসডেন, আশা করি আপনার কাছে প্রমাণ আছে। ওর বাঁ হাতের কবজির দিকে দেখো, সেখানে চামড়া ছিল, নখের দাগ বসে গেছে। আমি সেখানে চেপে ধরেছিলাম। দেখি। ও একটা মিথ্যুক বস। আমার হাতে যে দাগ আছে সেগুলো আমার গার্লফ্রেন্ডের আঁচড়। ও জানে সেটা। এই জাদুকররা কেমন জানেনি তো বস, অনেক কিছু কিভাবে যেন বুঝে ফেলে। টমি টমকে যে মেরেছে সে জানে আমি তার পিছে লেগেছি। তোমার প্রতিদ্বন্দ্বী যে 3i সাপ্লাই দেয়, তোমার এই লোক আসলে ওর লোক হয়ে গেছে। তোমার খবর পাচার করছে ওদের কাছে। এত কথার দরকার নেই। লরেন্স, তোমার হাতটা দেখাও।
ও মিথ্যে বলছে বস, আপনাকে ভুলভাল বোঝানোর চেষ্টা করছে যেন। লরেন্স লরেন্স বুঝতে পারলো আর আশা নেই। এক মুহূর্তের জন্য ওর চেহারা অসহায় হয়ে গেল, তারপর মিথ্যুক বলে চেঁচিয়ে উঠল। একসাথে বেশ কয়েকটা জিনিস ঘটে গেল। আমি নিজের ইচ্ছেশক্তি ফোকাস করলাম হাতের ব্রেসলেটের উপর। পুরো ব্রেসলেটের গায়ে ছোট ছোট ঢাল খোদাই করা। আমাকে ঘিরে যে অদৃশ্য বর্মটা আছে সেটা এই ব্রেসলেটের কারণেই। স্পাইক এক লাফে লরেন্সের পাশ থেকে সরে গেল। ওর হাতেও একটা অস্ত্র উঠে এসেছে, ছোট্ট একটা সাবমেশিন গান। হেনড্রিক্স হচ্ছে জাত বডিগার্ড। নিজের বিশাল দেহ নিয়ে মার্কনের সামনে এসে দাঁড়ালো। টাস 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 করে 3বার শব্দ হলো, ক্ষুদ্র বিদ্যুৎ চমকালো 3বার। হেনড্রিক্স গুলি চালিয়েছে লরেন্সের উদ্দেশ্যে। প্রথম 2টো গুলি লরেন্সের বুকে লাগলো। ও এমন ভঙ্গিতে দুধাপ পিছিয়ে গেল যেন কেউ ওকে ঘুষি মারছে। ছিটকে লরেন্সের মাথাটা পেছন দিকে চলে গেল, তারপর লুটিয়ে পড়ল মেঝেতে। হঠাৎ মার্কন উঠে বলল, ওকে বাঁচিয়ে রাখলে ভালো হতো, কয়েকটা কথা বের করা যেত ওর কাছ থেকে। মার্কনকে কভার করে দাঁড়িয়ে আছে হেনড্রিক্স। সরি বস। সমস্যা নেই মিস্টার হেনড্রিক্স, যেমন করেছিল পাগলটা, না মেরে উপায়ও ছিল না বোধ হয়। লরেন্স কত টাকা দিয়েছিল ওরা তোমাকে? আমি তার ডবল দিতাম, শুধু এসে আমাকে জানালেই হতো। তোমার মাথায় বুদ্ধিশুদ্ধি সবসময় কম ছিল, ঠিক না? ড্রেসডেন, মনে হচ্ছে এই মুহূর্তে আপনার আর আমার শত্রু একজনই। কে সেটা? আমি জানি না, জানলে এখানে আসতাম না। ভেবেছিলাম তুমিই হতে পারো। আমি ভেবেছিলাম আপনি আমাকে আরেকটু ভালো চেনেন মিস্টার ড্রেসডেন। হ্যাঁ, ঠিকই বলেছ। জেন্টেলম্যান জনি হিসেবে পরিচিত, অতিরিক্ত রক্তপাত পছন্দ করে না, কিন্তু খুনগুলো যে হচ্ছে সেগুলো ভয়াবহ, নিষ্ঠুর। যদি লরেন্স আপনার কিছু নিয়ে থাকে সেটা ফেরত নিতে পারেন মিস্টার ড্রেসডেন। তাড়াতাড়ি করলে ভালো হয়। ভার্সিটিতে আর কেউ পার্টি করতে আসবে বলে মনে হয় না। দুর্ভাগ্যজনক ব্যাপার। আমার চুল কোথাও খুঁজে পেলাম না, কিছু নেই ওর কাছে। ইন্টারেস্টিং। হয়তো এখানে আসার আগে অন্য কারোর কাছে জিনিসটা পাচার করে দিয়েছে, নাকি এখানে আসার পরে করেছে। সেটা করলে আমার চোখে পড়তো। ঠিক আছে, আমি বিশ্বাস করছি তোমার কথা, কিন্তু কাকে দিতে পারে? আমাদের শত্রুর কাছে নিশ্চয়ই। মার্কন চাপা স্বরে হেনড্রিক্স আর স্পাইককে কয়েকটা নির্দেশ দিল। হেনড্রিক্স একটা রুমাল দিয়ে নিজের পিস্তলটা মুছল, তারপর শুয়ে রাখলো মেঝেতে। স্পাইক গেল ক্লাবের যেখানে মতরদ রাখা আছে সেদিকে। একটা বৈদ্যুতিক কর্ড আর একটা হুইস্কের বোতল নিয়ে কি যেন করতে লাগলো। আমি জাদুদণ্ড আর রড তুলে নিয়ে আবার উঠে দাঁড়ালাম। তুমি কি জানো বলো? যদি হারমিটাকে ধরতে চাই, যা যা জানা সম্ভব আমার সব জানতে হবে। হ্যাঁ, আপনার জানা উচিত, কিন্তু এভাবে সবার সামনে আপনি প্রশ্নগুলো না করলে ভালো হতো। সবাই এখন জানবে আপনি আমার শত্রু। আর এটাও মনে রাখতে হবে, অনেকগুলো মানুষের সামনে আপনি আমার অপমান করেছেন, সেটার জন্য আপনাকে জবাব দিতে হবে। পার্সোনাল কিছু না মিস্টার ড্রেসডেন, কিন্তু আমার যে ব্যবসা, এটাতে দুর্বলতা দেখানোর সুযোগ নেই। আপনাকে যদি সাহায্য করি তার বলে দুর্বলতাই দেখানো হবে। মানুষ ধরে নেবে আপনার কাজকর্মে আমি ভয় পেয়ে গিয়েছি। তুমি এখন কি করতে চাও? কিছুই না, আপাতত আমার কিছু করার দরকার নেই। হয় আমাদের শত্রু আপনাকে মেরে ফেলবে, সেক্ষেত্রে আপনাকে মারার জন্য আমার নিজের লোককে বিপদে ফেলার দরকার নেই। আর যদি না মরি, তাহলে আপনি আমাদের শত্রুদের সামলাবার ব্যবস্থা করবেন। সেটা হলে আজকের এই ঘটনা আমি ভুলে যাব। আপাতত অপেক্ষা করাই আমার জন্য সবচেয়ে ভালো আইডিয়া। যদি এই শত্রু আমাকে মেরে ফেলে, তাহলে তুমি কোনোদিন ওকে খুঁজে বের করতে পারবে না। ও কিন্তু ঠিকই জানে তুমি কোথায় আছো, কি করছো। ঠিক, কিন্তু আপনাকে মারা এত সহজ হবে বলে আমার মনে হয় না। আমার ধারণা সে যদি আপনাকে মেরেও ফেলে, তারপর আপনাদের লড়াইয়ের সময় তার নিজের চেহারা একটু হলেও দেখতে হবে। আর আমাদের প্রথম দেখার পর থেকে আমি জেনে নিয়েছি কিভাবে এই ধরনের অস্বাভাবিক ব্যাপারগুলোর ওপর চোখ রাখতে হয়। হ্যারি, আর একটা কথা, সত্যি বলতে আমি এমন কিছু জানি না যেটা শুনলে তোমার ওকে খুঁজে বের করতে সুবিধা হবে। ওদের দলের যতজনকে আমরা ধরতে পেরেছি তারা কেউ টু শব্দটাও করেনি। আমাদের শত্রু বিপজ্জনক মানুষ। আমাদের যত ভয় পায় এই লোকগুলো, তার চেয়ে অনেক বেশি ভয় পায় তাকে। কেউ জানে না 3i কোত্থেকে এসেছে, কী দিয়ে বানানো হয়, কে নিয়ে এসেছে। ছায়া ওরা, শুধু এটাই বলে। আমাদের শত্রু ছায়ার আড়ালে আছে সবসময়। এর বেশি কিছু আমি জানি না। থ্যাংক ইউ। যাও, আমাদের যদি আর দেখা না হয় সেটাই বোধহয় ভালো, নাকি? আমার কাজে অন্যদের নাক গলানো আমি পছন্দ করি না। আমার ইচ্ছেও নেই তোমার সাথে আর দেখা করার। চমৎকার, বুদ্ধিমান মানুষের সাথে কথা বলতে সবসময় ভালো লাগে আমার। আমি বেরিয়ে এলাম ক্লাব থেকে। ঠান্ডা রাত, বৃষ্টি থামেনি এখনো। আমার অসুস্থ ভাবটা এখনো যায়নি। বারবার লরেন্সের শেষ দৃষ্টিটা ভেসে উঠছে মাথার ভেতর। লিন্ডার হাসি বেজে উঠছে কানে।
অসহায়তা যেন সমুদ্রের অন্ধকার ঢেউয়ের মতো ডুবিয়ে দিতে চাইছে আমাকে। কোনো চিন্তা চলতে চাইছে না মাথার ভেতর। খুব দুর্বল, ক্লান্ত ও নিঃসঙ্গ লাগছিল নিজেকে। সাধারণত এমন লাগলে আমি হাঁটতে বের হই। হাঁটার মধ্যে একটা মুক্তির স্বাদ আছে, আর অনেকক্ষণ হাঁটলে আমার মাথার উপর থেকে চাপ সরে যায়। তাই ঠিক করলাম এখন হাঁটব। যদিও শনিবার রাতে শিকাগোর রাস্তায় একা একা হাঁটা খুবই খারাপ বুদ্ধি, কিন্তু সেই মুহূর্তে কথাটা আমার মাথায় এলো না। ওভারকোটের পকেটে 2 হাত ঢুকিয়ে আমি হাঁটতে শুরু করলাম। হালকা বৃষ্টিতে আমার চুল ভিজে মাথার সাথে লেপ্টে যেতে লাগলো। সবসময় বুকে লুকিয়ে থাকে এই চাপা দুঃখটা। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কতক্ষণ যে কাটলো এভাবে আমি জানি না। এখন জায়গাটা একদম খালি। পুলিশের গাড়িগুলো সব চলে গেছে, বিল্ডিংয়ের সবগুলো লাইট বন্ধ। আমার শক্তি বুদ্ধি সব শূন্যের কোঠায় চলে এসেছে। লিন্ডার অ্যাপার্টমেন্টের দরজায় হেলান দিয়ে দাঁড়ালাম। দরজার গায়ে পুলিশের হলুদ টেপ মারা। নিজেকে বললাম, কি বোকামি করছো হ্যারি? কারণ মাথাটা যেন এমনিতেই অটো পাইলটে চলছিল। কখন যে একটি স্পিল দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে গেছে আমার নিজেরও খেয়াল নেই। লিন্ডার বিছানার পাশে মেঝেতে শুয়ে পড়লাম। কেন তা জানি না, কাত হয়ে শুয়ে আছি মাথার দিকে পিঠ দিয়ে। ঘুমিয়ে পড়েছিলাম বোধহয়, না হলেও হয়তো চেতনা হারিয়েছিলাম। ঘুম ভাঙলো যখন রোদ এসে লাগলো আমার চোখে। আজকে তো আর অসহ্য লাগলো। বিড় করে পুরো পৃথিবীকে গালি দিলাম। জোরে জোরে নিজেকে প্রশ্ন করলাম, কি করছো তুমি হ্যারি? নিজের জবাবও দিলাম, শুয়ে শুয়ে মরার অপেক্ষা করছি। অনিচ্ছা সত্ত্বেও চোখ বুলালাম। সূর্যের ঝলমলে আলোতে লিন্ডার অ্যাপার্টমেন্টটা দেখতে অন্যরকম লাগছে, অনেকটা যেন হাসি খুশি। চোখে পড়ল বিছানার নিচে একটা বই পড়ে আছে। মনে হলো হাই স্কুলের ইয়ারবুক। পাতার কোণা থেকে কয়েকটা ছবি বেরিয়ে আছে। আবার বিছানার নিচে চোখ গেল আমার। রোদের কিছু ফালি এখন সেখানেও ঢুকে পড়েছে। আমার বুকে রক্ত ছলকে উঠল জিনিসটা দেখে। এক ছোঁ দিয়ে ক্যানিস্টারটা বের করে আনলাম বিছানার নিচ থেকে। এক হাতে ধরে কৌটোটা ঝাঁকালাম। হ্যাঁ, আছে, ভেতরে কিছু একটা আছে। ক্যাপটা খুলে তাড়াতাড়ি ভেতর থেকে ফিল্ম বের করে আনলাম। হ্যাঁ, ফিল্মটা দেখে মনে হচ্ছে ছবি তোলা হয়েছে, কিন্তু ডেভেলপ করা হয়নি। ওভারকোটের পকেটে হাত দিয়ে খুঁজলাম। হ্যাঁ, সেই ক্যানিস্টারটা এখনও আছে, ভিক্টর সেলসের লেক হাউসের বাইরে যেটা পেয়েছিলাম। বের করে আনলাম কৌটাটা। দুটো একই রকম, কিন্তু এখনও সব পরিষ্কার নয়। একটা সূত্র পেয়েছি, কিন্তু পুরো ধাঁধার সমাধান পাইনি এখনও। লিন্ডার খুনের সাথে মনিকা সেলসের কেসের একটা সম্পর্ক আছে। আমি উঠে দাঁড়ালাম। আমার জাদুদণ্ড আর রডটা সাথেই আছে। সেগুলো হাতে নিয়ে নিলাম, তারপর রওনা দিলাম দরজার দিকে। আমার মাথা চলতে শুরু করেছে। দ্রুত এক চিন্তা থেকে আরেক চিন্তায় যাচ্ছে। ভিক্টর সেলসের লেক হাউসে যে ছবি তুলেছে তাকে খুঁজে বের করতে হবে। লিন্ডার ফিল্মের ছবিগুলো ডেভেলপ করতে হবে। আর তখনই শব্দটা কানে এলো। একবার হয়েই থেমে গেল, তারপর আবার। চাবি নাকি? অ্যাপার্টমেন্টের দরজার তালায় কেউ চাবি ঢুকিয়েছে। আমি কিছু চিন্তা করার আগেই দরজাটা খুলে যেতে শুরু করলো। বিছানার নিচে বা বাথরুমে লুকোবার সময় নেই, তার বদলে এক লাফে সামনে গেলাম আমি। দরজা পুরোপুরি খোলার আগেই পাল্লার আড়ালে শরীর লুকিয়ে ফেললাম। একজন মানুষ ঢুকলো ঘরে। ছোটোখাটো, পাতলা দেখতে, চুলগুলো কেমন ম্যাটম্যাটে বাদামি রঙের। মাথার পেছনে ঝুটি করে বাঁধা, কালো রঙের প্যান্ট পরে আছে, গায়ে কালো জ্যাকেট। একপাশ থেকে দেখে মনে হচ্ছে লোকটার চেহারা বেশ সুদর্শন। বিছানায় রক্ত দেখে লোকটা থমকে দাঁড়ালো। পকেটে রাখা ফিল্মের কৌটাটার গায়ে আঙুল বুলালাম। এই লোকটা যে কে সেটা আন্দাজ করতে পারছি। এই সম্ভবত ভিক্টর সেলসের বাসার বাইরে ছবি তুলেছিল। দরজার পাশে রড আর দণ্ডটা রেখে পকেট থেকে পুলিশ কনসালটেন্ট ব্যাজ বের করলাম। ওভারকোট টেনে পরনের গেঞ্জিটা লুকালাম মোটামুটি। শুনেছিলাম খুনিরা ক্রাইম সিনে ফিরে আসে সবসময়। জানতাম এখানে অপেক্ষা করলে তোমাকে পেয়ে যাব। লোকটা এত চমকালো যে ওর মাথা ঠুকে গেল বিছানার নিচে। কি পারলে না দূরে থাকতে না কি? না না, আপনি যেমন ভাবছেন তেমন না ব্যাপারটা। দেখুন, এই যে দেখুন, আমি একজন ফটোগ্রাফার, পেপারের জন্য ছবি তুলছি। এখানে ছবি তুলতে এসেছো? হ্যাঁ, ঘুরে দেখছিলাম কোত্থেকে ছবি তুললে ভালো হবে। রাখো, তুমি আর আমি দুজনেই জানি এখানে তুমি ছবি তুলতে আসোনি, এসেছো এটার জন্য। কে তুমি? তাড়াতাড়ি বলো। ওয়াইজ, ড্যানি ওয়াইজ। আমি কি আমার এখন কি হবে? দেখছি সেটা। কোনো পরিচয়পত্র আছে তোমার কাছে? হ্যাঁ আছে। দেখি। আসতে কোনো চালাকির চেষ্টা করবে না। হ্যাঁ হ্যাঁ। একটা কার্ডের মতো বের করে দিল আমাকে। ড্রাইভিং লাইসেন্স। ঠিক আছে মিস্টার ওয়াইজ,
এই কেসের তদন্ত এখনও চলছে। আপনি যদি আমার প্রশ্নগুলোর উত্তর দেন ঠিকঠাক তাহলেই। তুমি তো পুলিশ নও, এটা পুলিশের ব্যাচ না। তো আমি কাজ করি পুলিশের সাথে, আর তোমার ফিল্ম আমার কাছে। লোকটা দ্রুত নিজের ক্যামেরা আবার পাউচের ভেতর ভরে ফেলল। বুঝলাম কেটে পড়বে এখনই। না, কিছুই নেই তোমার কাছে। আমাকে এসবের সাথে জড়াতে পারবে না এমন কোনো প্রমাণ নেই। আমি গেলাম। এত তাড়াহুড়ার কিছু নেই মিস্টার ওয়াইস। আমাদের কিছু বিষয়ে কথা বলা দরকার, যেমন প্রভিডেন্সের লেক হাউসের পেছনে ফেলে আসা আরেকটা ফিল্মের কৌটো। তোমাকে কিছু বলার নেই আমার, তুমি যেই হও না কেন। আমি দরজার কোলে হেলান দিয়ে রাখা আমার জাদুদণ্ডের দিকে আঙুল তাক করলাম আর জোরে জোরে বললাম, ভেন্টোস আরভিটাস। দণ্ডটা লাফিয়ে উঠে দরজায় ধাক্কা দিল। দরজাটা দরাম করে বন্ধ হয়ে গেল। মাই গড, তুমি ওদের মতো, তুমি ওদের মতো। তোমার কাছে ছবিগুলো আছে না? আমি কিছু জানি না, কিচ্ছু জানি না, প্লিজ মেরো না আমাকে। মিস্টার ওয়াইস, আমি তোমাকে কিছু করব না। লিন্ডাকে যে মেরেছে আমি তাকে চাই। আমাকে সাহায্য করলে তোমার চিন্তার কিছু নেই। তারপর যে আমারও লিন্ডার মতো মরতে হবে? না ড্যানি, আমি এই খুনগুলো থামিয়ে দেবো, এই খুনিকে থামিয়ে দেব। বিশ্বাস রাখো আমার উপর। তুমি আর আমি কিন্তু একই জিনিস চাই, খুনিদের হাত থেকে অন্যদের বাঁচাতে। মানে লিন্ডা তোমার কি হতো? তুমি ওর সাথে শুচ্ছিলে নাকি? না না, কিন্তু ওর এভাবে মারা যাবার তো কোনো দরকার ছিল না। তুমি পুলিশের লোক নও, এই বিপদে ইচ্ছে করে নিজেকে জড়াচ্ছ কেন? তুমি দেখো না এই লোকগুলো চাইলে কি করতে পারে। বিপদে জড়ানোটা আমার পেশা আর নেশা ধরে নিতে পারো। এগুলো কিসের ছবি ড্যানি? কি এমন আছে এখানে যেটার জন্য লিন্ডার জীবন দিতে হয়েছে? এক শর্তে বলতে পারি, আগে ফিল্মটা আমাকে দিতে হবে। এখানে যা আছে সেটা আমার লাগতে পারে। যদি তুমি বুঝতেই না পারো কি দেখছো, তাহলে জিনিসটা নিজের কাছে রেখে কী লাভ? দেখো, আমি তোমাকে চিনি না, তোমাকে নিয়ে কোনো মাথা ব্যথাও আমার নেই। আমি জাস্ট এই ঝামেলা থেকে মুক্তি চাই। আমি কয়েক মুহূর্ত চিন্তা করলাম, ওর শর্ত মেনে নিলে ফিল্মটা হারাবো, যদি না মানি তাহলেও তেমন লাভ নেই। হাত তুলে ছোট্ট একটা তুড়ি দিলাম। আমার দণ্ডটার চাপ সরে গেল দরজার গা থেকে। তারপর ফিল্মের কৌটাটা ছুঁড়ে দিলাম ওর হাতে। ও ধরতে যেয়ে ফেলে দিল মাটিতে, কিন্তু তাড়াতাড়ি হাত বাড়িয়ে আবার তুলে নিল। এখান থেকে বের হবার পর ধরে নেবে আমি তোমাকে ভুলে গেছি। ঠিক আছে, শুনি এখন তুমি কি জানো। আমি লিন্ডাকে চিনি আগে থেকেই, কয়েকটা ছবি তুলেছিলাম ওর, মডেলিং টাইপ ছবি, ম্যাগাজিনে দেওয়ার জন্য। পর্ন ম্যাগাজিন নাকি? না, বাচ্চাদের পর্ন পরিচয় বইয়ে। হ্যাঁ, অবশ্যই পর্ন ম্যাগাজিন। তাছাড়া কিছু টাকা পয়সা কামাতে চাইলে এই বুদ্ধিটা খারাপ না, পরিশ্রম কম, পারিশ্রমিক ভালো। বুধবারে লিন্ডা এসেছিল আমার কাছে, বললো আমি যদি কয়েকটা ছবি তুলে ফিল্মটা ওকে দেই, ও আমাকে আচ্ছা, বুঝেছি। বললো আমার একটা জায়গায় গিয়ে জানালার ফাঁক দিয়ে কয়েকটা ছবি তুলতে হবে, ব্যাস। পরদিন এসে ওকে ছবিগুলো দিতে হবে। আর এখন ও মারা গেছে। প্রভিডেন্সের লেক হাউসে গিয়েছিল ছবি তুলতে? হ্যাঁ। কি দেখেছো সেখানে? লিন্ডা ছিল, আরও কয়েকজন ছিল ওর সাথে, পার্টি চলছিল বোধহয়। মোমবাতি টোমবাতি জ্বলছিল ভেতরে, বাইরে ভীষণ ঝড় হচ্ছিল। প্রথমে ভয় পাচ্ছিলাম যে বিদ্যুতের চমকে কেউ আমাকে দেখে ফেলতে পারে, কিন্তু ওরা ব্যস্ত ছিল। ওরা কি করছিল? কোনো সঙ্গম? না না, লুডো খেলছিল ওরা ভেতরে। হ্যাঁ, বলো। হ্যাঁ, সেক্স, তাও পর্ন সিনেমার মতো নয়, আসল জিনিস। আসল জিনিসটা তো দেখতে সিনেমার মতো এত ভালো হয় না। লিন্ডা ছিল সেখানে, সাথে আরও কয়েকটা মেয়ে আর 3জন লোক। আমি ছবি তোলা শেষ করে কেটে পড়েছি সেখান থেকে। ওই লোকগুলোর কারো চেহারা দেখেছো? খেয়াল করিনি, আর ওরা অনেক নড়াচড়া করছিল তো চেহারার দিকে তাকাবার সুযোগ ছিল কম। লিন্ডা এই ছবিগুলো কেন চেয়েছিল জানো? তোমার কি মনে হয় কাউকে ব্ল্যাকমেল করার জন্য? লিন্ডার তো আর নিজের রেপুটেশন নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। এমন জায়গায় ওর চেহারা দেখা গেলে ওর কিছু যায় আসতো না। কিন্তু অন্য লোকগুলোর নিশ্চয়ই ছিল, তুমি পুলিশের জন্য কাজ করো। ফিল্ম নিয়ে তুমি কি করবে ড্যানি? নষ্ট করে ফেলবো বোধ হয়। দেখি বলে আবার তুড়ি বাজালাম আর উচ্চারণ করলাম ফুয়েগো। পপ করে কৌটার মুখটা উড়ে গেল। তারপর ফুস করে আগুন জ্বলে উঠল ভেতরে। ড্যানি ওয়াইজের গলা দিয়ে আহত কুকুরের মতো কেউ শব্দ বেরিয়ে এলো। আমি যদি জানতে পারি তুমি মিথ্যা বলছো, ব্যাপারটা ভালো হবে না ড্যানি। আমিও কাটকালাম না, সত্যি কথাই বলছে বোধহয়। দেখে মনে হয়নি আচমকা এত বড় একটা গল্প বানিয়ে বলার মতো উপস্থিত বুদ্ধি ওর আছে। আমার মাথা আবার কাজ করতে শুরু করেছে। একটু আশা দেখেছি বেঁচে যাওয়ার, এটাকে ছেড়ে দেওয়া যাবে না। লিন্ডা র্যান্ডাল কাউকে ব্ল্যাকমেইল করতে চাচ্ছিল। আমি ধরে নিলাম সেটা ভিক্টর হবে, ভিক্টর সেলস। অথবা হয়তো সে রাতে ভিক্টরের পার্টিতে এসেছিল এমন কেউ। কিন্তু বসে থাকার মতো সময় নেই। যা জানি সেটা দিয়েই লিন্ডার খুনিকে খুঁজে বের করতে হবে। একটা সহজ উত্তর আছে এর।
আসলে ব্যাপারটা কাকতালীয় ছিল না, পুরোটা পরিকল্পনা করে সাজানো হয়েছে। আমাকে ইচ্ছে করে লেখা হাউসে পাঠানো হয়েছে, কেউ চেয়েছে আমি যেন জানি সেখানে কি হচ্ছিল। এমন কেউ যে নিজের আসল নাম জানাতে চায় না, জাদুকরদের আশেপাশে অস্বস্তি বোধ করে, যে বেছে বেছে এমন সব কথা বলেছে যেন আমি তার কেসটা নিতে আগ্রহী হই। আমার অর্ডার জাদুদণ্ড নিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে এলাম। মনিকা সেলসের সাথে কথা বলা প্রচণ্ড দরকার। ট্যাক্সিতে করে মনিকার বাসা যে এলাকায়, সেখানে চলে এলাম। বেশ বড়লোকি পাড়ায় থাকে মনিকা, সুন্দর ছিমছাম সবগুলো বাসা। দেখেই মনে হয় যারা এখানেই থাকে সবাই শিক্ষিত ভদ্র মানুষ হবে। তবে শিক্ষিত ভদ্র মানুষেরাও যে শয়তান হয় না এমন নয়। সব কিছু মিলিয়ে আসলেই মনে হয় জায়গাটা একটু অন্যরকম। প্রথমে যতটা ছিমছাম লেগেছিল ততটা না হয়তো। অশুভে ঠিক ছায়া পড়েনি এখানে, তবে মনে হচ্ছে কিছু একটা লুকিয়ে আছে কাছেই কোথাও। আমি মনিকাদের দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল টিপলাম। অপেক্ষা করলাম কিছুক্ষণ, দরজায় টোকা দিলাম। চোয়াল শক্ত করে আশেপাশে তাকালাম, কাউকে দেখা যাচ্ছে না। ফিরলাম দরজার দিকে, খোলার জন্য একটা স্পেল ব্যবহার করব। দরজাটা নিচ থেকেই খুলে গেল। পাল্লা 6 ইঞ্চির মতো ফাঁক হয়েছে, সে ফাঁক দিয়ে মনিকা শেলসকে দেখা যাচ্ছে। সবুজ চোখ মেলে তাকিয়ে আছে আমার দিকে। পরনে জিন্সের প্যান্ট আর হাত ভাঁজ করা ফ্লানেলের শার্ট। চেহারায় মেকআপ নেই, তাতে ওকে একটু বয়স্ক লাগছে ঠিকই। আপনাকে কিছু বলার নেই আমার, চলে যান এখান থেকে। সেটা যে পারবো না। মনিকা ধাক্কা দিয়ে দরজা লাগাতে শুরু করলো, কিন্তু আমি সেটা হতে দিলাম না। খটাক করে আমার জাদুদণ্ড সিধিয়ে দিলাম দরজার ফাঁকে। আমি পুলিশ ডাকবো। ডাকুন। তারপর আপনি আর আপনার স্বামী যা করেছেন সেটা গোপন থাকবে না। মনিকার চোখে ভয় ফুটে উঠেছে। আমি থেমে চোখ বুঝলাম 1 সেকেন্ডের জন্য। মনিকা সে সুযোগেই স্টানারের দিকে হাত বাড়ালো। ওর নড়াচড়ার শব্দ পেয়ে চোখ খুললাম। ও পিয়ানোর উপর রাখা একটা ছোট কালো প্লাস্টিকের বাক্স মতো জিনিস হাতে নিয়েছে। আমি কিছু বোঝে আগেই সেটা আমার দিকে তাক করে ঝাঁপিয়ে পড়ল। মনিকার চেহারা ফ্যাকাশে ভয়ার্ত। বাক্সটার সামনের দিকে প্লাস্টিকের দুটো বাঁকানো অংশ বেরিয়ে আছে, অনেকটা দাঁতের মতো। সে দাঁতগুলোর ফাঁকে ঝিলিক দিচ্ছে নীল বিদ্যুতের রেখা। আমি চিনি এই জিনিসটা, স্টানার বলে এটাকে। আত্মরক্ষার কাজে ব্যবহার করা হয়। ছুরি দিয়ে কোপ দেবার মতো মনিকা জিনিসটা দিয়ে আমার পেটে আঘাত দিতে চাইল। আমি জাদুদণ্ডটা সরাত করে সামনে নিয়ে এলাম, ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তুমি ওদের কিছুই করতে পারবে না, তুমি না, কেউই না। কাউকে আর সেই সুযোগ দিব না আমি। ওদেরকে ছোঁয়ারও যদি চেষ্টা করো তাহলে তোমাকে আমি খুন করে ফেলবো। দাঁড়ান, শান্ত হন। বিদ্যুতের আলো ঝলসে উঠছে আমার চোখের প্রায় 3 ইঞ্চি সামনে। আমি একটা নিঃশ্বাস টেনে নিলাম, তারপর সে নিঃশ্বাসকে চার্জ করলাম নিজের ইচ্ছে শক্তি দিয়ে। খুট করে একটা শব্দ হলো। স্টানারের ভেতর থেকে বেরিয়ে এলো একটু ধোঁয়া, তারপর বন্ধ হয়ে গেল যন্ত্রটা। এতক্ষণে যে টিকেছে এই তো বেশি। আমি আশেপাশে থাকলে যন্ত্রপাতি বেশিক্ষণ কাজ করতে চায় না। আমার শরীর কাঁপছে। অন্য কারো ভেতর এত গভীরভাবে তাকালে আমার নিজের ভেতরেও ঝড় বয়ে যায়। মনিকার উপর যে ছোটবেলায় নির্যাতন চালানো হয়েছে সেটা আমার না জানলেও চলতো। না জানলেও চলতো ওর স্বামীও নির্যাতন চালায় ওর উপর। ওর জীবনে আশা ভালোবাসার আলো বলতে আছে শুধু ওর বাচ্চা দুটো। ওর ব্যাপারে সব কিছু জানতে পারিনি, সব কিছুর কারণ দেখিনি এখনও, কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছি, সব কিছুর পেছনে ছিল বাচ্চাদের প্রতি ভালোবাসা আর তাদের জীবন নিয়ে ভয়। মনিকা অতি দ্রুত আবার স্বাভাবিক হয়ে গেল। সরি সরি মিস্টার ড্রেসডেন, এখানে কি চান আপনি? কয়েকটা জিনিস। আমি আমার চুল ফেরত চাই। জানতে চাই আপনি আমার অফিসে কেন এসেছিলেন, এসবে আমাকে কেন জড়িয়েছেন। আর আমি জানতে চাই টমি টম, জেনিফার স্টেনটন আর লিন্ডা র্যান্ডালকে কে খুন করেছে। লিন্ডা মারা গেছে গতকাল রাতে, আর কেউ আমাকেও একইভাবে মারার প্ল্যান করছে। মনিকার দিকে তাকিয়ে বুঝতে পারলাম কথাটা সেও জানে, জানে ঝড়ের শক্তির কথা। আপনার যেতে হবে মিস্টার ড্রেসডেন। আপনি এখানে থাকলে বেশি দেরি হয়ে যাবার আগে আপনার যাওয়া উচিত। মনিকা, তুমি আমার শেষ সুযোগ। আগে একবার তোমাকে অনুরোধ করেছিলাম আমার উপর বিশ্বাস রাখতে, এখন আবার করছি। আমি তোমার বা তোমার বাচ্চাদের কোনো ক্ষতি চাই না। আম্মু! মেয়েটা কম্পমান কণ্ঠে ডাকলো পেছন থেকে। 8-10 বছর হবে বয়স বাচ্চাটার। আম্মু তুমি ঠিক আছো? আমি কি পুলিশ ডাকবো? দরজার ফাঁক দিয়ে আরেকটা মাথা উকি দিল একটা ছেলে। বোনের চেয়ে বছর 2-এর ছোট হবে হয়তো। আমি মনিকার দিকে দৃষ্টি ফেরালাম। আমি ঠিক আছি, জেনি, বিলি ঘরে ফিরে যাও,
দরজা বন্ধ করে রাখো, বের হবে না একদম, ঠিক আছে? কিন্তু এখনই যাও। ওরা দুজন আবার ঘরে ফিরে দরজা বন্ধ করে দিল। মনিকা আর নিজেকে ধরে রাখতে পারল না। প্লিজ মিস্টার ড্রেসডেন, প্লিজ চলে যান। যদি ঝড়ের সময় আপনি এখানে থাকেন, যদি ও জানতে পারে। আমি আরেক পা এগিয়ে গেলাম ওর দিকে। মাঝে মাঝে আমি একদম হৃদয়হীন একটা পশু হয়ে যাই। মনিকা প্লিজ, আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। তুমি ছাড়া আর কেউ আমাকে সাহায্য করতে পারবে না, আর আমার অপেক্ষা করার মতো সময় নেই। তুমি কিছু না করলে আমারও জেনিফার, টমি আর লিন্ডার মতো অবস্থা হবে। প্লিজ সাহায্য করো আমাকে। ঠিক আছে, আমি যা জানি বলবো তোমাকে, কিন্তু তোমার জীবন বাঁচাবার জন্য আমি কিছু করতে পারবো না। কেউই কিছু করতে পারবে না এখন। মনিকার রান্নাঘরটা বেশ ঝলমলে রঙিন। দেখে মনে হলো ওর ছোট ছোট গরুর পুতুল সংগ্রহ করার শখ আছে। অনেকগুলো পুতুল রাখা সারা কিচেন জুড়ে বিভিন্ন জায়গায়। একটা উইন্ড চাইমের শব্দ আসছে, বাতাসে টুংটাং নড়ছে ছোট্ট ঘন্টা। মনিকা রান্নাঘরের টেবিলে যেয়ে বসল। মনে হলো আগের তুলনায় একটু শান্ত হয়েছে। এই রান্নাঘরটা নিশ্চয়ই ওর সবচেয়ে নিরাপদ জায়গা। পৃথিবী থেকে পালাতে হলে এখানে আসে। করো তোমার প্রশ্ন, আমি উত্তর দেব। কোথায় শুরু করা উচিত সেটা আমি নিজে থেকে বুঝতে পারছি না আসলে। ঠিক আছে, তুমি জেনিফার স্ট্যান্টনকে চিনতে, তাই না? ও তোমার আত্মীয় ছিল। আমাদের দুজনের একটা মিল আছে, দুজনের চোখে মায়ের মতো। ছোট বোনটা আমার সবসময় অবাধ্য ছিল। বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল সিনেমায় অভিনয় করবে বলে, কিন্তু সেটা কি আর পেরেছে? না। হতে চেয়েছিল ফিল্ম স্টার, আর হয়েছে বেশ্যা। অবশ্য পেশাটাও নিজেকে বেশ মানিয়ে নিয়েছিল। আমি চেয়েছিলাম ও এসব থেকে বেরিয়ে আসুক, কিন্তু ও কখনো সিরিয়াসলি চায়নি বোধহয়। বেরিয়ে এলে তারপর জীবন নিয়ে কী করবে সেটাও বুঝতো না। পুলিশ তোমাকে কিছু বলেছে ওর মৃত্যুর ব্যাপারে? না, আমাদের বাবা মাকে ফোন দিয়েছিল, ওরা তো শহরের বাইরে থাকে। ওরা জানে না আমিও থাকি এই শহরে। তুমি ওদের কাছে গেলে না কেন? আমার কাছে কেন এলে? পুলিশ আমার জন্য কিছুই করতে পারবে না মিস্টার ড্রেসডেন। তোমার কি মনে হয় ওরা আমার কথা বিশ্বাস করতো? ভাবতো আমার মাথা খারাপ হয়ে গেছে। জাদু, রিচুয়াল এসবকে প্রলাপ ছাড়া আর কিছুই মনে করতো না। হয়তো ওদের ধারণাটা ভুলও হতো না, হয়তো আসলে আমার মাথা খারাপ। বেশ, কিন্তু আমাকে পুরো সত্যটা বলতে সমস্যা কী ছিল? কিভাবে বলবো? একজন মানুষ যাকে আমি চিনিও না তার অফিসে ঢুকে বলবো? কি বলবে? তোমার বোনকে কে মেরেছে? আমার স্বামী মিস্টার ড্রেসডেন, আমার নিজের স্বামী। ভিক্টর করেছে খুনটা। এজন্য তাহলে ওকে খুঁজে বের করতে চাচ্ছিলে? এজন্য আমাকে লেক হাউসে পাঠিয়েছ? তুমি জানতেও থাকবে সেখানে, জানতে আমি গেলেও আমাকে দেখতে পাবে। আমার আমার উপায় ছিল না মিস্টার ড্রেসডেন। আপনি আপনি জানেন না ও কেমন। আর দিন দিন ওর অবস্থা আরও খারাপ হচ্ছিল। শুরুতেও মানুষ হিসেবে ভালোই ছিল সত্যি, কিন্তু তারপর কি হলো, ওর সাথে কথা বলতে আমার ভয় লাগতো। তোমার বাচ্চাদের জন্যও ভয় পাচ্ছিলে? ও খারাপ মানুষ ছিল না মিস্টার ড্রেসডেন, এই কথাটা বোঝার চেষ্টা করুন। অনেক কষ্ট করতো আমাদের জন্য, আমাদের জীবনটা আরেকটু সহজ করার জন্য। হয়তো আমার বাবা মা ধনী এটা জানতো দেখে। ও চাইতো আমি যেন কখনো এটা মনে না করে আমার অবস্থা আগের চেয়ে খারাপ হয়ে গেছে। কিন্তু রাগের সমস্যা ছিল আগে থেকে। রাগ হয়ে ওর নিজের উপর কোনো কন্ট্রোল থাকতো না। তাও সেটাও মেনে নিয়েছিলাম। রাগ যেমন করতো তেমন ভালোবাসাও দেখাতো ভিক্টর। ভেবেছিলাম বাচ্চা হলেও আরেকটু শান্ত হয়ে আসবে। যখন বিলির বয়স 4 বছরের মতো, তখন ভিক্টর জাদুর ব্যাপারে জানতে পারে। প্রথম কোথায় শুনেছিল আমি জানি না, কিন্তু ওর পুরো মনোযোগ কেড়ে নিয়েছিল এই বিষয়টা। বাসায় শুধু বই নিয়ে আসতো, অদ্ভুত সব বই। অদ্ভুত কাজকর্মও শুরু করেছিল। প্রতি রাতে খাবার পর চিলে কোঠায় গিয়ে বসে থাকতো, দরজা আটকে রাখতো। মাঝে মধ্যে রাতে এসে আমার সাথে ঘুমাতো। বেশিরভাগ সময় রাত কাটাতো চিলে কোঠাতেই। নানান রকম শব্দ শুনতাম, কণ্ঠস্বর, আরও আরও নানান রকম শব্দ। ওর অবস্থা খারাপ হতে থাকে। কিছুদিন পর পরে রাগ করতে শুরু করে, আর সেটার সাথে তাল মিলিয়ে ঘটতে থাকে আজব সব ঘটনা। পর্দায় আগুন ধরে যেত হঠাৎ করে, জিনিসপত্র উড়ে দেয়ালে আছড়ে পড়তো, কোনো কারণ ছাড়াই চিৎকার করতো, কোনো কারণ ছাড়াই হাসতো। ও কী কী সব দেখতে পেত আমি কখনো বুঝতাম না। কিন্তু তুমি কখনো ওর কাছে কিছু জানতে চাওনি? আমি পারিনি। আমার অভ্যাস হয়ে গিয়েছিল চুপ করে থাকার, ওকে না ঘাটাবার। এক রাতে ও এসে আমাকে উঠালো ঘুম থেকে। আমাকে গ্লাসে করে একটা জিনিস খেতে দিল, বলল খেলে আমি বুঝতে পারবো, রহস্যগুলার রহস্য থাকবে না। ও যা দেখতে পায় আমিও তাই দেখব। ওর বউ হিসেবে আমার দায়িত্বকে বোঝা। 3i। তারপর আমি অনেক কিছু দেখতে পেয়েছি মিস্টার ড্রেসডেন। আমি ওকেও দেখতে পেয়েছি। আমি থামতে চাইনি। ওইসব বিভৎস জিনিস দেখার পরও, সব মিথ্যে জানার পরও আমি আরও চেয়েছি।
আরও। ওকে আমার এই চাহিদা দেখাতে চাইনি, কিন্তু ও বুঝতে পেরেছিল ঠিকই। আমার চোখের দিকে তাকালেও ও বুঝতে পারত। আপনি একটু আগে যেভাবে তাকালেন ঠিক সেইভাবে। প্রথমবার যেদিন বুঝেছিল সেদিন মজা পেয়েছিল, খুব অনেক হেসেছিল, যেন লটারি জিতেছে। আমাকেও ড্রাগটা তৈরি করে দিত, কিন্তু যথেষ্ট পরিমাণে কোনোদিন বানাতে পারতো না, আর সেই কারণে ওর রাগ হতো ভীষণ। তারপর একদিন বুঝতে পারলো রাগ হলেও ড্রাগটা বানাতে সুবিধা হয়, আরও বেশি করে বানাতে পারে। তখন থেকে শুরু হলো রাগের কারণ খোঁজা। ইচ্ছে করে মেজাজ খারাপ করে রাখতো, কিন্তু সেটাও যথেষ্ট ছিল না। তারপরেও বুঝতে পেরেছিল শুধু নিজের নয়, ও অন্য মানুষের আবেগও জাদুতে ব্যবহার করতে পারে। প্রথমে শুধু আমাকেই ব্যবহার করতে ইচ্ছে করে ভয় দেখাতো, আমাকে চিন্তায় ফেলতো। পরে খুব ক্লান্ত লাগতো আমার। ওর লোভ ক্ষুধা আস্তে আস্তে আরও বেড়ে যেতে থাকে। ওকে স্বেচ্ছায় সাহায্য করবে এমন লোক খোঁজা শুরু করে ভিক্টর। এই মানুষগুলোকে ইনভেস্টর ডাকতো। প্লিজ মিস্টার ড্রেস্টন, একটা জিনিস বুঝতে চেষ্টা করুন। তখনও যেও পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল এমন নয়। মাঝে মাঝে ওর ভেতর সেই পুরনো ভিক্টরকে দেখতে পেতাম আমি। ভেবেছিলাম সেই ভিক্টর ফিরে আসবে আমাদের কাছে। ও বেকিটদের খুঁজে বের করেছিল কোনোভাবে। বেকিটরা বড় লোক। ভিক্টর কথা দেয় ওরা টাকা দিলে সে ওদের প্রতিশোধ নিতে সাহায্য করবে মার্কনের বিরুদ্ধে, ওদের মেয়ের জন্য। বেকিটরা রাজি হয়ে গিয়েছিল। ভিক্টরকে অনেক টাকা পয়সা দিয়েছিল ওরা। তারপরও রিচুয়াল শুরু করে। প্রথমে বলেছিল আমাদের উত্তেজনার দরকার পড়বে। প্রথমে অতটা খারাপ লাগতো না, বুঝতাম না ঠিকমতো যে কী হচ্ছে। একটা চক্রের মধ্যে বসতাম, ও চক্রটা বন্ধ করে দিত। তারপর শুধু শরীর ছাড়া আর কোনো কিছুর দিকে মনোযোগ থাকতো না। নিজেকেও ভুলে যেতাম তখন, কিন্তু তাতেও ভিক্টরের মন ভরতো না। তখনও জেনিফারের সাথে কথা বলা শুরু করে। ভিক্টর জানতো জেনিফারের পেশার ব্যাপারে। ওর যেমন মানুষ দরকার তেমন মানুষগুলোকে যে জেনিফার চিনতে পারে ভিক্টর সেটা জানতো। লিন্ডার মতো মানুষ। লিন্ডাই ভিক্টরকে মার্কনের বডিগার্ডের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। লোকটার নাম মনে নেই আমার, কিন্তু ভিক্টর ওকে কিছু একটা লোভ দেখিয়েছিল যেটার কারণে লোকটা ওদের দলে সামিল হতে রাজি হয়েছে। ওদের সাথে আমি সবসময় যেতাম না। জেনি না হলে আমি, কেউ না কেউ বাচ্চাদের সাথে থাকতো। ভিক্টর ড্রাগটা বিক্রি করা শুরু করেছিল। ভালোই টাকা আসতো তাতে। আমাদের জীবন আবার সুখের দিকে মন নিতে শুরু করেছিল। যদিও সেই সুখটা কোথা থেকে আসছে সেই বিষয়ে আমি চিন্তা করতে চাইতাম না। ভিক্টরের ওপর যে ছায়া পড়েছিল সেটা দিন দিন আরও অন্ধকার হতে শুরু করে। ওর আশেপাশে বিভিন্ন প্রাণী দেখতাম আমি। ওদের ডিমন বলতো ভিক্টর। বলতো ক্ষমতার জন্য এই ডিমনগুলোকে ওর দরকার। ক্ষমতার প্রতি ভিক্টরের লোভ দিন দিন বাড়ছিল। ওর চোখ দেখে আমি বুঝেছিলাম খুব খারাপ কোনো চিন্তা চলছে ওর মাথায়। ও চেয়েছিল আমার বাচ্চা কাচ্চাগুলোকে। পানি খান, ভালো লাগবে। আমি ওকে ছেড়ে দিতে চেয়েছিলাম। জানতাম ওর রাগে পাগল হয়ে যাবে এমন কথা শুনলে, কিন্তু বাচ্চাদেরকে ওর আশেপাশে রাখার সাহসও হচ্ছিল না আমার। আমাকে ভিক্টরকে যে সাফ জানিয়ে দিয়েছিল আমাকে যেতে না দিলে ও পুলিশ আর জনি মার্কনের কাছে যেয়ে বিচার দেবে। ভিক্টর কি করছে সব বলে দেবে। এটা শোনার পর ভিক্টর ওকে মেরে ফেলে ওকে। তখন আমি আপনার কাছে আসি। ভেবেছিলাম আপনি হয়তো কিছু করতে পারবেন, আমার বাচ্চাগুলোকে বিপদ থেকে বাঁচাতে পারবেন। আর এখন লিন্ডা মারা গেছে। মিস্টার ড্রেসডেন, ওকে ঠেকাতে পারবেন না, কেউ পারবে না। যান, চলে যান প্লিজ। আপনার দুটো পায়ে পড়ি। আপনাকে আমি মরতে দেখতে চাই না। প্লিজ আপনি চলে যান। বাড়ির দরজা দিয়ে বের হবার সময় চোখের কোণে কিছু একটা নড়ে উঠল। মাথা ফিরিয়ে দেখি জেনি, মনিকার মেয়ে। আপনি জাদুকর? হ্যারি ড্রেসডেন, আমি জানি। পেপারে আপনার ছবি দেখেছি, দ্য আর্কেন পেপারে। আপনি কি আমার মাকে সাহায্য করবেন? তোমার মাকে সাহায্য করার জন্য যা করা সম্ভব আমি সবই করব। প্রমিস? প্রমিস। আমার বাবা আগে ভালো ছিল মিস্টার ড্রেসডেন, কিন্তু এখন আর নেই বোধহয়। আপনি কি বাবাকে মেরে ফেলবেন? আমি সেটা করতে চাই না, কিন্তু সে আমাকে মারার চেষ্টা করছে। আমার হয়তো উপায় থাকবে না। জেনি আন্টিকে আমি অনেক পছন্দ করতাম। আম্মু কিছু বলে না, আর বিলি তো অনেক ছোট, কিছু বোঝে না। কিন্তু আমি জানি কি হয়েছে। আপনি তো ভালো মানুষ, তাই না মিস্টার ড্রেসডেন? আমাদের একজন ভালো মানুষ দরকার। সব ভয়, সব রাগ, সব ক্ষোভ চেপে মনের ভেতর টাইট একটা বল তৈরি করলাম। এখন সব আবেগকে মাথায় চড়তে দেওয়ার সময় নয়। আমার একটা প্ল্যান দরকার। ক্যারিন হয়তো আমাকে সাহায্য করতে পারবে। লেক হাউসের কথা ওকে জানিয়ে সেখানে পুলিশ পাঠানো যেতে পারে। হয়তো ওখানে 3 আইয়ের স্টকও পাওয়া যেতে পারে।
কিন্তু এই প্ল্যানে অনেকগুলো সমস্যা আছে। যদি লেক হাউসের 3i না পাওয়া যায়, এমন হতেই পারে ভিক্টর নিজের স্টক অন্য কোথাও রাখে। যদি পুলিশের হাত থেকেও পালিয়ে যায়, তাহলে মনিকার ওর বাচ্চাদের ভীষণ বিপদ হতে পারে। আর এগুলো তো অনেক পরের চিন্তা। ক্যারিন যে আমার কথা শুনবে সেটারই তো কোনো ঠিক নেই। ও শুনলেও হয়তো জাজের কাছে থেকে ওয়ারেন্ট বের করতে পারবে না। এসব হতে হতে যত সময় লাগবে ততক্ষণে হয়তো আমার হৃদয় ছিঁড়ে আনবে ভিক্টর সেলস। না, পুলিশের কাছে যাওয়া যাবে না। যদি হোয়াইট কাউন্সিল আমার ওপর ক্ষেপে না থাকতো তাহলে ওদেরকে ভিক্টরের ব্যাপারটা জানাতে পারতাম। আমার ভিক্টর সেলসের মুখোমুখি হতে হবে। জাদুকর হিসেবে ও যথেষ্ট শক্তিশালী, আর ওর সাথে লড়াইতে নামতে হবে ওর শক্তির জায়গায় লেক হাউসে। শুধু তাই নয়, জাদুর কোনো নিয়ম না ভেঙে ওকে হারাতে হবে। ঠিক আছে, জাহান্নামে যাক সব কিছু। যদি মরতেই হয় তাহলে এমন চুপচাপ বসে থেকে মরার জন্য অপেক্ষা করতে পারবো না। ভিক্টর সেলস যদি হ্যারি ব্ল্যাকস্টোর কপারফিল্ড রেস্টুরেন্টকে শেষ করতে চায় তাহলে ওর লড়াই করতে হবে। সহজে ওকে জিততে দিচ্ছি না আমি। আর তখনই একটা কথা মনে পড়ল আমার। ভিক্টরের একটা জিনিস তো আমার কাছে আছে, সেই বিছের মতো দেখতে তালিসামানটা আমার অফিসের ডেস্কে পড়ে আছে এখনো। জিনিসটাও আগে ব্যবহার করেছে, গলায় পড়েছে। এটা দিয়ে ওর সাথে আমি একটা যোগাযোগ তৈরি করতে পারবো। এখনও হেরে যায়নি, আশা আছে। ক্যারিনের নম্বর ঘোরালাম। বেশ কয়েকবার রিং হবার পর একজন ফোন তুলল। হ্যালো, কারমাইকেল বলছি। কারমাইকেল, আমি ড্রেসডেন বলছি। মার্ফিকে দাও। কি? শুনতে পাচ্ছি না। মার্ফিকে চান? আপনি কে বলছেন? আমি হ্যারি ড্রেসডেন, মার্ফিকে দাও। কথা কিছু শোনা যাচ্ছে না। কে? অ্যান্ডি নাকি? অ্যান্ডি, শোনো, মার্ফি নেই থানায়, হ্যারি ড্রেসডেনের অফিসে গেছে সার্চ ওয়ারেন্ট নিয়ে। কি? হ্যারি ড্রেসডেনের অফিস? বললো ফিরে আসবে কিছুক্ষণের মধ্যে। শোনো, আমি কিছু শুনতে পাচ্ছি না, আরেকবার কল করতো। আমি তাড়াতাড়ি পকেট হাতড়ালাম আরেকটা পয়সার জন্য। আমার হাত কাঁপছে। এখন আমার অফিসে ক্যারিন তল্লাশি চালাতে গেছে, এর চেয়ে খারাপ খবর আর কিছুই হতে পারে না। যদি বিছের তালিসমানটাকেও প্রমাণ হিসেবে থানায় নিয়ে রেখে দেয়, আমি শেষ। আমার অফিসের ফোনে কয়েকবার রিং হলে খুট করে কেউ তুলে নিল। হ্যারি ড্রেসডেনের অফিস। ক্যারিন, শোনো, তোমার সাথে কথা বলা দরকার। এখন আর কথা বলার সময় নেই হ্যারি, আজকে সকালেই বলা উচিত ছিল। ক্যারিন, আমার কথা শোনো, আমি জানি খুনিকে। শোনো, আমার ডেস্কে হাত দিও না, তোমার বিপদ হতে পারে। বিপদ? ক্যারিনের গলা শুনে মনে হলো না আমার কথা বিশ্বাস করেছে। শুনলাম ও আমার ড্রয়ার ঘেটে দেখছে, কলম সরানোর শব্দ হচ্ছে। বিপদ তোমার জন্য আসবে ড্রেসডেন, যদি আমাকে সব বালছাল বোঝানোর চেষ্টা করো তাহলে। ক্যারিন, প্লিজ আমার কথা বিশ্বাস করো, আমার ডেস্কে হাত দিও না প্লিজ। কেন ড্রেসডেন, কি লুকাচ্ছ তুমি? খুট করে একটা শব্দ হলো। ক্যারিন চমকে একটা গালি দিল। ওর হাত থেকে ফোনটা পড়ে গেল মেঝেতে। তারপর গুলির শব্দ ভেসে এলো। আমি ক্যারিনকে ডাকছি, ওপাশ থেকে কোনো শব্দ পেলাম না। ফোনটা ঠকাস করে রেখে ছুটে এলাম ট্যাক্সিতে। কি ভাই, আগুন লেগেছে নাকি কোথাও? ট্যাক্সি ড্রাইভার জিজ্ঞাসা করলো। আমি দরাম করে দরজা লাগিয়ে আবার অফিসের ঠিকানা বললাম। আমাকে এই ঠিকানা নিয়ে চলো, এখনই। দুনিয়ার যত পাগল ছাগল আমার ট্যাক্সিতে যে কেন ওঠে, উফ। একটানে চলে এলাম আমার অফিসের সামনে। টাকা দিয়ে ছুটে ট্যাক্সি থেকে বেরিয়ে এলাম। আজ রবিবার, এই দিনটা আমার অফিসের বিল্ডিং বন্ধ থাকে। আমার কাছে মেইন গেটের চাবি আছে। যত দ্রুত সম্ভব দরজা খুলে ভেতরে ঢুকলাম। 5 তলা উঠে আসতে আমার 1 মিনিটেরও কম সময় লাগলো। সিঁড়ি পার করে করিডোরে এলাম, কেউ নেই। আমি ক্যারিনকে ডাকলাম। প্রথমটা হচ্ছে ভারী নিঃশ্বাসের শব্দ, সাথে গোঙানি। দ্বিতীয়টা কোনো কিছু দ্রুত সরে যাওয়ার শব্দ। বাতাসে বারুদের গন্ধ পাচ্ছি। আচমকা রাগে আমার চোয়াল ফুলে উঠল। ভিক্টর সেলস এখানে কি পাঠিয়েছে আমি জানি না, কিন্তু সেটা আমার বান্ধবীকে ব্যথা দিয়েছে। আমার অফিসের ভেতর, অফিসের দরজার ঠিক সামনে একটা টেবিল আছে। টেবিলের উপর সারি সারি লিফলেট রাখা। লিফলেটগুলোর শিরোনাম হচ্ছে উইচরা আসলে উড়তে পারে না কেন টাইপের। কয়েকটা আমি নিজেই লিখেছি। আমি উবো হয়ে বসে টেবিলের নিচে দেখলাম, না, কিছু নেই। ডেস্কের পেছনে ক্যারিনের পা দেখতে পাচ্ছি। টেনিস শু পরা একটা পায়ের পাতা দেখা যাচ্ছে। ভঙ্গিতে মনে হচ্ছে ক্যারিন ডেস্কের পেছনে শুয়ে আছে কাত হয়ে। ডেস্কের পেছনে ক্যারিন আসলেই শুয়ে আছে। ওর সোনালি চুল এলোমেলো হয়ে লুটিয়ে আছে মেঝেতে। মার্ফি, মার্ফি! আস্তে আস্তে, নড়াচড়া করার দরকার নেই, আমি আসছি তোমার কাছে। হ্যারি। হ্যাঁ, আমি। ওকে আশ্বস্ত করলাম। ব্লাস্টিং রডটাও নামিয়ে রেখে ফোনের দিকে হাত বাড়ালাম। ডেস্কের দ্বিতীয় ড্রয়ারটা খোলা, যেখানে বিছেটা ছিল। এই মুহূর্তে ড্রয়ার খালি।
আরেকটু, আমি অ্যাম্বুলেন্স ডাকছি। তুমি আমাকে ইচ্ছে করে ফাঁদে ফেলেছ। কথা বলো না, মনে হচ্ছে বিষ ঢুকেছে তোমার শরীরে। তাড়াতাড়ি তোমাকে হাসপাতালে নেওয়া দরকার। আবার নড়ে উঠল ক্যারিন। তারপর খুট করে একটা শব্দ হলো। ঠান্ডা শক্ত কিছু একটা চেপে বসলো আমার কবজির চামড়ায়। ক্যারিনের চোয়াল শক্ত হয়ে গেছে। আমার হাতের সাথে নিজের হাতকে হাত করা দিয়ে বেঁধেছে। তোমাকে গ্রেফতার করছি আমি। শোন হারামজাদা, তোকে আমি জেলে পাঠিয়ে ছাড়ব। ক্যারিন, তুমি নিজেও জানো না তুমি কি করছো। চুপ! আজকে সকালেই আমার সাথে কথা বলা উচিত ছিল তোমার। এখন আর তোমাকে পালাতে দিচ্ছি না ড্রেসডেন। আর পালাতে পারবি না। তোমার জেদ মাঝে মাঝে অসহ্য লাগে আমার। জিনিসটা ফিরে আসার আগেই তোমাকে এখান থেকে সরাতে হবে আমার। তখনই বিছাটা ফিরে এলো। আমার ডেস্কের নিচে লুকিয়েছিল এতক্ষণ ছায়ার আড়ালে। এখন আর আঙুলের সমান নেই জিনিসটা, প্রায় একটা বড় কুকুরের সাইজের হবে। বাদামি চামড়া চকচক করছে। প্রচণ্ড দ্রুত ছুটে এলো বিছাটা। হাত বাড়িয়ে চেষ্টা করলাম রডটাকে ধরতে, আঙুল পৌঁছে গেল প্রায় ডগার কাছাকাছি। এমন সময় পেছন থেকে আবার দ্রুত নড়াচড়ার শব্দ এলো। মন্ত্র পড়ার সময় নেই। হাত বাড়িয়ে ডেস্ক থেকে একটা ড্রয়ার টেনে বের করলাম। লাভ নেই ড্রেসডেন, লাভ নেই। বিষটা সম্ভবত ওর মস্তিষ্ক প্রভাব ফেলছে। কি হচ্ছে মাথায় ঢুকছে না। তোমাকে গ্রেফতার করেছি আমি। লাফালাফি বন্ধ করো, থানায় চলো আমার সাথে। কি যে যন্ত্রণা দাও তুমি আমাকে ক্যারিন। আমার এক্স হাজব্যান্ডও একই কথা বলতো। কি হচ্ছে হ্যারি? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? শিট, বিষটা খুব দ্রুত কাজ করছে। আমাদের দেশে সবচেয়ে বেশি যে বিষটা দেখা যায় সেটার নাম কমন ব্রাউন স্করপিয়ন। সেটার হলে তেমন বিষ থাকে না, মৌমাছির হুলের কাছাকাছি। কিন্তু মৌমাছিরা যদি কুকুরের সাইজের হতো তাহলে তাদের বিষের শক্তিও বেড়ে যেত নিশ্চয়ই। ক্যারিন ছোটোখাটো মানুষ, ও শরীরে বিষ ছড়িয়ে পড়তে বেশিক্ষণ লাগার কথা নয়। হ্যারি, আমি দেখতে পাচ্ছি না কেন বলো। খোঁড়াতে খোঁড়াতে মার্ফিকে নিয়ে করিডোরে বেরিয়ে এলাম। নিজের অক্ষত পা লম্বা করে অফিসের দরজা বন্ধ করে দিলাম। করিডোরের শেষ পর্যন্ত চলে এলাম। ক্যারিনের নিঃশ্বাস ভারী হয়ে আসছে, কিন্তু আজ উপায় নেই মনে হচ্ছে। মরমর মরার শব্দ করে উঠল হঠাৎ করে আমার অফিসের দরজা। বিড়বিড় করে লিফটকে গালি দিলাম। ডিসপ্লেতে 2 সংখ্যাটা ফুটে উঠেছে। হঠাৎ একটা কথা মনে পড়ল। আমার কবজিতে এখন একটা ব্রেসলেট পরা আছে। জনি মার্কনের ক্লাবে যাওয়ার সময় থেকেই পড়েছিলাম। এটা আমাকে ঘিরে একটা জাদুবর্ম তৈরি করতে পারবে। আমার অফিসের দরজার নিচের অংশটা টুকরো টুকরো হয়ে গেল। বিভীষিকার মতো সে ফুটো দিয়ে বেরিয়ে এলো বিছাটা। আমি তৈরি হবার আগে প্রাণীটা লাফ দিল আমার উদ্দেশ্যে। আমার থেকে 1 ফুট দূরে এসে প্রাণীটা যেন বাতাসে আছাড় খেল। ছিটকে পড়ল বিছাটা মেঝেতে। সেখানে পিঠে ভর দিয়ে পড়ে রইল। ঢিং করে একটা শব্দ হলো আমার পেছনে, তার মানে লিফট এসে গেছে। একদম সময় নেই হাতে। ক্যারেনকে এক ঝটকায় টেনে তুললাম। বিছাটা আবার নিচের পায়ে দাঁড়িয়ে গেছে। বন্ধ হয়ে গেল লিফটের দরজাটা। ধূপ করে একটা শব্দ হলো, বিছাটা দরজায় আঘাত করছে। লিফট প্রথমে 4 তলা পার করলো, তারপর 3, তারপর 2। 1 তলার নম্বরটা ডিসপ্লেতে ফোটার আগেই পুরো লিফট ছোট একটা ঝাঁকুনি খেল। খুট করে একটা শব্দ হতেই লিফটের ভেতরের সবগুলো আলো নিভে গেল। এক হাতে সাবধানে ক্যারিনকে ধরে রেখে মেঝেতে বসলাম। ওকে ও পাশে বসালাম। কোনো শব্দ নেই। আতকে উঠলাম হঠাৎ শব্দটা শুনে। কোত্থেকে আসছে? 5 তলায় লিফটের বন্ধ দরজা ভাঙার চেষ্টা করছে বিছাটা। পরে 1 সেকেন্ড অপেক্ষা করলো জিনিসটা, তারপর লিফটের ছাদ ভাঙতে আরম্ভ করলো। ভাবো হ্যারি, ভাবো, একটা বুদ্ধি বের করো তাড়াতাড়ি। তখন এই চিন্তাটা আমার মাথায় এলো। এতক্ষণ আসলে উল্টো দিকে ভাবছিলাম। আমার চোখ লিফটের ছাদ থেকে মেঝের দিকে ফিরল। উবু হয়ে বসে হাতের তালু দুটো মেঝেতে ঠেকালাম। এটা স্পেল হিসেবে খুব সাধারণ, মনে মনে নিজেকে বোঝালাম। আগেও 100 বার করেছি। ভেন্টো সার্ভিটাস। আর লিফটের নিচের বাতাস ফুঁসে উঠল সাথে সাথে। কোনো দৈত্যের হাতের মতো সে বাতাসটা লিফটের নিচে ঘুষি বসালো, আর লিফটটা ছুটল উপরের দিকে। সে তোড়ে ছাদের আরও কয়েকটা টুকরো এসে পড়ল আমার আশেপাশে। আমি ছোট একটা ঢোক গিললাম। লিফটটা উঠছে, এখনও উঠছে। আমার বুক 6 বার ধক করে ওঠার আগেই লিফটটা ছাদে পৌঁছে গেল। ধরাম করে প্রচণ্ড এক ধাক্কা লাগলো। ভয়াবহ ঝাঁকুনিতে কেঁপে উঠল পুরো লিফটটা। লিফটের ছাদের ফুটো দিয়ে বাদামি রসের মতো তরল চুইয়ে মেঝেতে পড়ল। আমাদের গায়েও লেগে গেল সেই অনেকখানি। আমি এক মুহূর্ত নিথর হয়ে শুয়ে রইলাম। ব্রেসলেট ব্যবহারের সময় এসে গেছে।
একটানে ক্যারিনকে আমার শরীরের কাছে নিয়ে এলাম, তারপর ইচ্ছাশক্তি দিয়ে জাদুবর্ম তৈরি করলাম আমাদের চারপাশে। লিফটের পতনের গতি প্রতি সেকেন্ডে দ্বিগুণ হচ্ছে। প্রচণ্ড এক শব্দ হলো, আবার এক ঝাঁকুনি। আমি চোখ বন্ধ করেই পড়ে রইলাম কিছুক্ষণ। যখন মনে হলো সব শান্ত হয়ে এসেছে তখন পিটপিট করে চোখ খুললাম। ও না, বাইরে দুজন মানুষ দাঁড়িয়ে আছে। এদের দেখে বুঝলাম দরজা এরাই খুলেছে, ফায়ার সার্ভিসের লোক। কেউ নিশ্চয়ই ফোন দিয়েছে। কিন্তু আমি বেঁচে আছি, আমরা বেঁচে আছি। এই লোকগুলোর আর কী দোষ দেব, নিজেরই এখন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমার বেডশিটের দিকে তাকালাম, জিনিসটার একেবারে 12টা বেজে গেছে। ফায়ার সার্ভিসের লোকেরা ধরাধরি করে আমাদের বাইরে নিয়ে এলো। আকাশে বজ্রের গম গম কণ্ঠস্বর শোনা গেল। বিদ্যুৎ নেচে উঠল মেঘের কোলে। ঝড় এসে গেছে। বৃষ্টির তোড় বেড়ে গেল। মোটা মোটা পানির ফোঁটা ঝাঁপিয়ে পড়তে লাগলো আমাদের চারপাশে। বাতাস আগের চেয়ে ভারী হয়ে উঠেছে। আমার চিন্তা করা দরকার, মাথা ঠান্ডা রাখতে হবে, সময় নেই। ক্যারিনের হ্যান্ডকাফ এখনও আমাকে ওর সাথে বেঁধে রেখেছে। আমাদের শরীর নোংরা, বিধ্বস্ত, লিফটের ধুলাবালি আর বিশেষ শরীর থেকে নিঃসৃত তরল লেগে আছে সারা গায়ে। আমি একটু ঝুঁকলাম, আমার ওভারকোটের ঝুল এমনভাবে বাড়িয়ে রাখলাম যেন ভালো করে দেখা না যায় আমি কি করছি। ওর হাতের চামড়া একটু ছিলে গেলে ক্যারিনের মুখ দিয়ে একটা মৃদু গোঙানি বেরিয়ে এলো। ফায়ার সার্ভিসের লোকজন একটা অ্যাম্বুলেন্স ডেকেছে। সেটা এসে থামলো রাস্তা একটু সামনে। আমার জীবনে কোনো কিছুই ভেজাল ছাড়া হয় না। ওকে বিষ দেওয়া হয়েছে। ক্যারিনের দিকে আঙুল তাক করে ফায়ার সার্ভিসের লোকটাকে বললাম, ক্ষতটা ডান কাঁধের কাছাকাছি। ব্রাউন স্করপিয়নের বিষ খুব সম্ভবত। এটার ওষুধ আছে নিশ্চয়ই হাসপাতালে, ওকে ব্যান্ডেজ করিয়ে দিতে হবে। ভাই, আমার কাজ কিভাবে করতে হবে সেটা আমি জানি। এখানে কি হয়েছিল সেটা না জানাই ভালো। আপনার তো পা থেকে রক্ত পড়ছে। বসুন, আগে আপনার বান্ধবীটা দেখে তারপর আপনাকে দেখছি। আপনার শরীরে সব কী লেগে আছে, বাজে গন্ধ। ক্যারিনের এ অবস্থার জন্য সম্পূর্ণভাবে আমি দায়ী। ওকে যদি আগেই সব কিছু বলে দিতাম, আগেই সতর্ক করতাম। হাত বাড়িয়ে আমার গলা স্পর্শ করলাম। এখনও গলায় সেই তালি সমানটা আছে, 5 কোণওয়ালা তারার মতো, যেটা হোয়াইট ম্যাজিককে কাজে লাগাতে পারে যে তালির সমানটা। তবে এটুকু যথেষ্ট হবে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। আমি ক্লান্ত, বিধ্বস্ত, আহত, কিন্তু এছাড়া আর উপায় বাকি। ভিক্টরকে পালাতে দেওয়া যাবে না, ওকে জবাব দিতে হবে। হাঁটতে হাঁটতে কখন যে ম্যাকানালির পাবের সামনে চলে এসেছি আমি নিজেও জানি না। অনেক মানুষ ভেতরে, তামাকের গন্ধ আর ধোঁয়ায় ভারী হয়ে আছে বাতাস। বেশি আলো নেই। টেবিলগুলোর ওপর যে মোমবাতি জ্বলছে সেগুলোর আলোতে ঘরের অন্ধকার আরও গাঢ় হয়েছে। শুধু এখানে যারা আসে তারা হচ্ছে জাদুর জগতের পথভ্রষ্ট, উদ্দেশ্যহীন মানুষ। ক্ষমতা আছে, কিন্তু সে ক্ষমতা কাজে লাগাবার ইচ্ছে, বুদ্ধি কিংবা উৎসাহ নেই। নানান রকম ট্যালেন্ট এদের। কেউ ভেষজ ওষুধ দিয়ে চমৎকার ঘটাতে পারে, কেউ আবার সঙ্গীত দিয়ে সম্মোহন করতে পারে মানুষকে। আমি পাবে চোখ বুলালাম। প্রত্যেকে আমার সাথে দৃষ্টি মেলাবার আগ মুহূর্তে চোখ নামিয়ে ফেলল। কিন্তু আমার এখানেও কোনো ঠাঁই নেই। ম্যাকানালি আমাকে ভিক্টরের স্পেল থেকে বাঁচাতে পারবে না। চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। এখানের মানুষগুলোকে আমি চিনি, কিন্তু বন্ধু বললে বেশি হয়ে যাবে। এদের কাউকে আমার পাশে দাঁড়ানোর অনুরোধ করতে পারবো না। ম্যাক, তোমার গাড়িটা আমার ধার লাগবে। চাবি। থ্যাংক ইউ ম্যাক। বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে। সেই বিদ্যুতের আলোতে মর্গানকে দেখা গেল। দরজায় দাঁড়িয়ে আছে ঠিক আমার পেছনে। হ্যারি ড্রেসডেন, আমি বুঝে গেছি কিভাবে খুনগুলো করেছিলে। ঝড়ের জাদু। শুধু বোকারই এরকম ভয়ঙ্কর শক্তি নিয়ে খেলা করে, কিন্তু তুমি তো সবসময় বোকা ছিলে, ঠিক না? বসো, আমরা দুজন এখানেই থাকবো, অপেক্ষা করবো। এই ঝড় ব্যবহার করে তুমি যেন কাউকে খুন না করো সেটার ব্যবস্থা আমি করছি। কাউন্সিল আসা পর্যন্ত আমরা এখানেই থাকবো। মর্গান, আমি জানি খুনিকে। সে আমার পিছনেও লেগেছে। যদি আমি তাকে থামাতে না যাই তাহলে খুব তাড়াতাড়ি মারা যাব। বসো এখনই। মর্গান কিছু বোঝার আগে চেয়ারটা আছড়ে পড়ল ওর পেটে। ও সরে যাবার চেষ্টা করলো, কিন্তু সময় পেল না। সিনেমায় তো দেখায় যে কাউকে চেয়ার দিয়ে মারলে চেয়ারটা ভেঙে যায়, কিন্তু বাস্তবে সেটার উল্টো। ভাঙে আসলে যাকে চেয়ার দিয়ে মারা হয় সে। সজোরে নামিয়ে আনলাম ওর পিঠে। ও আঘাতেও মেঝেতে হুমড়ি খেয়ে পড়ল, আর নড়াচড়াও করল না। জাহান্নামে যাক মর্গান, এসবের সময় নেই আমার। ম্যাক আমার দিকে এগিয়ে এলো। সাধারণত যেভাবে ধীর গতিতে হেলে দুলে আগায় সেভাবে নয়, বেশ দ্রুতই।
চেহারায় প্রকাশ না করলেও স্বস্তির একটা ঢেউ খেলে গেল আমার ভেতর। আমার হাত থেকে ম্যাকের গাড়ির চাবি পড়ে গিয়েছিল। ম্যাক সেটা মেঝে থেকে তুলে আমার দিকে বাড়িয়ে ধরল। হোয়াইট কাউন্সিল তো খুশিতে নাচবে মনে হচ্ছে। ওসব আমি দেখব, তোমার মাথা ঘামাতে হবে না। যাও, গুড লাক হ্যারি। আমি বেরিয়ে এলাম ম্যাকের পাব থেকে। এখানে আর কোনো দিন ফিরে আসতে পারবো কিনা জানি না। গাড়িতে উঠে টান দিলাম। ম্যাকের গাড়িটা 89 মডেলের ট্রান্স অ্যাম, ধবধবে সাদা রঙের। শক্তিশালী ইঞ্জিন, ঘন্টায় 130 মাইল পর্যন্ত টানতে পারে। আমি তার চেয়েও জোরে টানলাম। বৃষ্টিতে ভিজে রাস্তা পিচ্ছিল হয়ে আছে, পাত্তা দিলাম না। আজ রবিবার, তাই রাস্তায় বেশি গাড়ি নেই। এই দিক দিয়ে অন্তত ভাগ্য আমার পক্ষে আছে। হাইওয়ে দিয়ে শহরের সীমা পার করার সাথে সাথে মনটা একটু ভালো হয়ে উঠল। কারণ আছে, এখানে বৃষ্টি নেই। মেঘগুলো পৌঁছায়নি এখন এ পর্যন্ত। কিছু সময় পর লেক এভিডেন্সে চলে এলাম। রাস্তা ধরে এগিয়ে গেলাম যতক্ষণ না হ্রদের পাড়ে লেক হাউসগুলো চোখে পড়ে। লেক হাউসের দিকে আগাচ্ছি। হাঁটতে হাঁটতে নিজের মন ইচ্ছাশক্তি জড়ো করতে লাগলাম। বাড়িটা থেকে 20 গজ দূরে এসে দাঁড়িয়ে গেলাম। আমার জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। আশেপাশে জাদুর ফাঁদ থাকতে পারে। হয়তো ভিক্টর কোনো প্রহরী লুকিয়ে রেখেছে বা কোনো মরীচিকা। একজন জাদুকর আসলে কি দেখে, কিভাবে দেখে, সেটা ঠিক ব্যাখ্যা দেওয়া খুব কঠিন। ব্যাখ্যা দিতে হলে একটা ধারণাকে ভাষায় বন্দি করতে হয়, সেটাকে আকৃতি দিতে হয়, সংজ্ঞা দিতে হয়। বাড়িটা থেকে ক্ষমতার আভা ছড়াচ্ছে, অন্ধকার ক্ষমতার ধোঁয়াটে আভা। আরও একটা জিনিস চোখে পড়ল। বাড়িটা ঠিক ওপরে বাতাস ভাসছে একটা বিশাল খুলি। শুধু সেখানেই নয়, আরও অনেকগুলো খুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে চারপাশে। মৃত্যু, এই বাড়ির ভবিষ্যতে মৃত্যু লেখা আছে। আর এই অশুভ বাড়িটার ভেতর থেকে কিছু একটা আমাকে ডাকছে। আর এই ক্ষমতার ডাকে যে আমি সাড়া দেইনি, তার প্রতিদান হিসেবে কি পেয়েছি? সন্দেহ আর ঘৃণা। জেদে আমার 2 হাত মুঠো হয়ে গেল। আমার রাগ শক্তির রূপ নিয়ে বাতাসে ঢেউ তুলল। বুকের কাছে জ্বালা করে উঠল হঠাৎ। আমি বিস্মিত হয়ে নিচের দিকে দৃষ্টি ফেরালাম। মায়ের দেওয়া লকেটটা, সেই তালি সমানটা জ্বলছে। হঠাৎ যেন জিনিসটার ওজনও বেড়ে গেছে। সেটার ভারে আমি কিছুটা সামনে ঝুঁকে পড়লাম। এক হাতে তুলে আনলাম উপরে। হাতটা এত শক্ত করে মুষ্টিবন্ধ হয়ে আছে যে মনে হচ্ছে খুলতে গেলে আঙুল ব্যথা করবে। নিজে নিজেই যেন হাতটা আবার নিচে নামতে শুরু করলো। একটা আশ্চর্য ব্যাপার ঘটল তারপর। একটা অদৃশ্য হাত যেন ধরে ফেলল আমার মুঠোটাকে। এখন আর আগের মতো জ্বলছে না, বরং লকেট থেকে একটা শান্তিপূর্ণ শীতল আভা বিচ্ছুরিত হচ্ছে। আমি খুনি নই। ভিক্টর সেলসের সাথে আমার মিল নেই। আমি হ্যারি ব্ল্যাকস্টোন কপারফিল্ড ড্রেসডেন। আমি একজন জাদুকর। মাথা তুলে ওপরে তাকালাম। নিজেকে খুব ক্ষুদ্র মনে হচ্ছে আমার। এক মুহূর্তের জন্য, শুধু এক মুহূর্তের জন্য মনে হলো পারফিউমের সৌরভ এসে ঝাপটা দিল আমার নাকে। খুব পরিচিত একটা গন্ধ। পর মুহূর্তে গন্ধটা আর পেলাম না। একা হয়ে গেছি আমি আবার। একটা দম ফেললাম। নিজেকে বললাম, ঠিক আছে হ্যারি, যা করার তোমাকেই করতে হবে। তারপর এগিয়ে গেলাম বাড়িটার দিকে। ভিক্টরের বাড়িটার দিকে তাকাতেও ঘেন্না লাগছে আমার। নোংরা, অশ্লীল, বিভৎস দেখাচ্ছে বাড়িটাকে। লালসা আর লোভ যেন অসুখের মতো পচিয়ে ফেলেছে সব কিছু। ভাগ্য যদি সহায়তা করে তাহলে সেটা নিয়ে মাথা ঘামিয়ে নষ্ট না করাই ভালো। সামনে একটা করিডোর দেখতে পেলাম। সেটার ছাদে, দেয়ালে, সব জায়গায় প্রাণীগুলো সেটে আছে। সাবধানে পা ফেলে সে করিডোর ধরে আগালাম। বাইরে থেকে গাঢ় বেগুনি জাদুর যে ঝলসানি দেখছিলাম, সেটা করিডোরের অন্য প্রান্ত থেকে আসছে। আমি কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে শুনলাম। মিউজিক বাদেও অন্য শব্দ আসছে। একটা নিচু ফিসফিসানি পুনরাবৃত্তি হচ্ছে। একজন লোক মন্ত্র পড়ছে। ভিক্টর নিশ্চয়ই। আমি নিজেই ইচ্ছেশক্তি প্রস্তুত রেখে করিডোরের শেষ প্রান্তে এলাম। ছোট একটা নিঃশ্বাস ফেললাম, তারপর বেরিয়ে এলাম করিডোর থেকে। নিচের ড্রয়িং রুমটায় কাউকে দেখলাম না। মন্ত্র, ফিসফাস আর গোঙানি সব আসছে সিঁড়ির ওপরের বারান্দা থেকে। একটা জটিল স্পেল করছে ওরা। অনেকগুলো উপাদান আছে এই স্পেলটার। প্রধান একজন জাদুকর সব কিছু গাইড করছে, নিয়ন্ত্রণ করছে। ভিক্টর, ওর মতো জাদুকরের নিশ্চয়ই এমন কঠিন স্পেল শিখতে অনেকবার চেষ্টা করা লেগেছে। আমার চারপাশে অনেকগুলো প্লাস্টিক, কাঠ আর কাপবোর্ডের বাক্স স্তূপ করে রাখা। সবচেয়ে কাছের বাক্সটা খুলে ভেতরে উকি দিলাম। সারি সারি স্বচ্ছ চিকন বোতল সাজানো তরল 3i। আমার তৃতীয় নয়ন দেখালো তরলটা আসলে কতটা বিপজ্জনক। অন্য বাক্সগুলো দেখলাম। আরেকটা বাক্সের ভেতর দেখলাম দুর্গন্ধযুক্ত অ্যামোনিয়া, হাসপাতালে যেমন থাকে। আরেকটাতে নেশা উদ্রেককারী পায়োটা মাশরুম। এগুলো সব পোষণ তৈরি করা উপাদান। তাহলে ভিক্টর এভাবে 3i বানাচ্ছে। আমি তো পোষণ বানালে 1 বোতল থেমে যাই। ও সেখানে বানিয়েই চলেছে। অ্যাবসিন্থকে ব্যবহার করছে মূল উপাদান হিসেবে।
তারপর অন্য উপাদানগুলো যোগ করছে। অন্য পোষণের মতো 3IO খাওয়ার আগ পর্যন্ত কারো ওপর প্রভাব ফেলে না। আমি দু চোখ বুঝলাম খানিকক্ষণের জন্য। শরীর কাঁপছে আমার। তৃতীয় নয়নের সমস্যা হচ্ছে এক ঝটকায় অনেক কিছু দেখিয়ে দেয়। আবার বজ্রধ্বনি শুনতে পেলাম। ওপরের প্ল্যাটফর্ম থেকে ভিক্টরের তীক্ষ্ণ গলা ভেসে এলো। আমার শরীরের কম্পন বেড়েছে। এটা কি তৃতীয় নয়নের কারণে? না, আমি ভয় পাচ্ছি। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ওই অশুভ জাদুকর আর ওর অশুভ শক্তির মুখোমুখি হতে আমার ভয় লাগছে। ভিক্টর এখন উঁচু গলায় মন্ত্র পড়ে যাচ্ছে। একটা নারী কণ্ঠও শোনা গেল। ভিক্টরের সাথে তাল মিলিয়ে চিৎকার করছে। মিসেস বেকিট হয়তো। বেকিটদের সাথে আমার সরাসরি শত্রুতা নেই, কিন্তু যারা শয়তানের সাথে হাত মিলিয়েছে তাদের শয়তানের সাথেই জাহান্নামে যেতে হবে। ইচ্ছাশক্তি কেন্দ্রীভূত করে ডান হাতের তালু তাক করলাম একটা স্পিকারের দিকে। তারপর জোরে মন্ত্র উচ্চারণ করলাম। আমার হাত থেকে একরাশ উত্তাপ বেরিয়ে এলো। ঝুপ করে আঘাত করল স্পিকারে। সাথে সাথে স্পিকারের গায়ে আগুন জ্বলে উঠল। সাই করে ঘুরে দাঁড়ালাম, হাত লম্বা করে চেঁচিয়ে উঠলাম, ভেনিচে! বাতাসের ঝাপটা আমাকে ভাসিয়ে তুলল নিচ থেকে। আমি জানতাম এখানে কি অপেক্ষা করছে, তাও চোখের সামনে দেখে একটা ধাক্কা না খেয়ে পারলাম না। ভিক্টর কালো প্যান্ট, কালো শার্ট, কালো জুতো পরে আছে। আমার তুলনায় অনেক বেশি স্টাইলিশ লাগছে ওকে। ওর ভ্রু দুটো ঘন, চেহারা শীর্ণ হলেও সুদর্শন। হাতে একটা চামচ, যেটার মাথাকে শান দিয়ে ধারালো করা হয়েছে। চক্রের ভেতর একজোড়া মোমবাতি দেখতে পেলাম, কালো আর সাদা। খরগোশের এক পা রক্ত চুয়ে পড়ছে। ছোট্ট পশুটার মাথার সাথে একটা লাল ফিতে দিয়ে বাঁধা আমার চুল। প্ল্যাটফর্মের আরেক পাশে অন্য একটা চক্র আঁকা। আমাকে দেখে ভিক্টরের দুই চোখ বিস্ফোরিত হয়ে গেল। তুমি? হ্যাঁ, আমি। তোমার সাথে একটু কথা বলা দরকার, ভিক্টর। এক মুহূর্তে ভিক্টরের বিস্ময়ে অন্ধ ক্রোধে বদলে গেল। হাতের ধারালো চামচটা মাথার উপর তুলে চিৎকার করে মন্ত্র পড়তে লাগলো। ওকে রিচুয়ালের সুযোগ দিলাম না। বাতাসে ভেসে উড়ে গেল ছোট্ট কৌটা। ভিক্টরের জাদুচক্র ভেদ করল। ও মন্ত্রের উন্মত্ততায় ডুবে আছে। বাক্সগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ল যেন ঘূর্ণিঝড়ের ঝাপটায়। দেয়াল থেকে দেয়ালে বাড়ি খেলো জাদুর এনার্জি। প্ল্যাটফর্মের কিনার রেলিং টুটা আঁকড়ে ধরলাম আমি। ভিক্টর ছিটকে পড়েছে প্ল্যাটফর্মের অন্য প্রান্তে। ও এক হাত তুলে কিছু একটা উচ্চারণ করলো। সাথে সাথে আগুনের হলকা ধেয়ে এলো আমার দিকে। ঘরে যে জাদুশক্তি উড়ে বেড়াচ্ছে তার কিছুটা ব্যবহার করে নিজের সামনে একটা অদৃশ্য দেয়াল তৈরি করলাম। চোখ বুজে প্রচণ্ড মনোযোগ প্রয়োগ করলাম দেয়ালটার ওপর, কিন্তু দেয়াল দাঁড়িয়ে গেল ব্রেসলেট ছাড়াই। আগুনের হলকাটা আমার দেয়ালে ধাক্কা খেয়ে উড়ে গেল অপর দিকে। বেশিরভাগ জাদুকরের সমস্যা হচ্ছে তারা সবসময় শুধু একটা জিনিস দিয়েই শত্রুদের আক্রমণ করে, জাদু। তাই আমি যখন ছুটে এসে ভিক্টরের পেটে কাঁধ দিয়ে ধাক্কা দিলাম, ভিক্টর নিজের বিস্ময়টা লুকোতে পারল না। পেছন থেকে একটা ধাতব ক্লিক ভেসে এলো। ঘুরে দেখি মিস্টার বেকিট এখনও নগ্ন, আমার দিকে একটা অটোমেটিক পিস্তল তাক করছে। নিজের শরীর ছুঁড়ে ফেললাম একপাশে। টানা বিস্ফোরণের মতো গুলির শব্দ হলো বেশ কয়েকবার। ভিক্টর এরই মধ্যে উঠে দাঁড়িয়েছে। হাতের সাদা লাঠিটা মেঝের দিকে তাক করে ঝাঁকালো, সাথে হিসিয়ে উঠল মন্ত্র পড়ে। লাঠির নিচ থেকে একরাশ ছোট ছোট বাদামি বীজের খোলস ঝরে পড়ল মেঝেতে। ভিক্টরের চোখে রাগ চকচক করছে। আমিও দাঁড়াবার চেষ্টা করলাম আর বুঝলাম যে একটা পা অবশ হয়ে গেছে। খুঁড়িয়ে শুধু রান্নাঘরে ঢুকলাম। ভিক্টর খুশিতে হুঙ্কার দিয়ে উঠল। আমি পেছাতে পেছাতে রান্নাঘরের কাউন্টারের সাথে ধাক্কা খেলাম। থালা বাসন ঝনঝন করে উঠল। একটা লম্বা ঝাড়ু পড়ে গেল আমার পায়ের কাছে। আমি খপ করে ঝাড়ুর হাতল ধরে তুলে নিলাম। বুক ধকধক করছে। ঘর ভরা মারাত্মক মাদক, কালো জাদুকর, তার সশস্ত্র দুই সঙ্গী, জাদুর ঝড় আর ৮ ডজন দানবীয় বিছে। আমার অফিসে যে বিছেটাকে দেখেছিলাম এগুলো প্রায় তার সমান হয়ে গেছে, মাত্র আধ মিনিটের মধ্যে। আমার জেতার সম্ভাবনা খুব জোরালো বলে মনে হচ্ছে না আর। রান্নাঘর থেকে পালাবার কোনো পথ নেই। এই বন্ধ জায়গায় আগুনের জাদুও ব্যবহার করা যাবে না। তখন একটা চিন্তা মাথায় এলো। এত সহজ, এত সাধারণ একটা চিন্তা যে আমার প্রায় হাসি এসে গেল। ঝাড়ুর মাথা থেকে একটা শলা ভেঙে নিলাম, তারপর নিচু স্বরে একটা মন্ত্র পড়তে লাগলাম। শলাটা 2 আঙুলে ধরে চারপাশে নাড়াতে লাগলাম। ঘরে ঘুরতে থাকা উন্মুক্ত জাদুশক্তিকে মনোযোগ দিয়ে জড়ো করলাম নিজের স্পেলের জন্য। আমার মুখ থেকে একটা শব্দ ছিটকে বেরিয়ে এলো, আর ঝাড়ুটা নেচে উঠল আমার হাতে। ধুলো ঝাড়ার মতো ক্ষিপ্র বেগে ঝাড়ুটা চলতে লাগলো। ধাক্কায় ছিটকে পড়ল সবগুলো পিছে। ভিক্টর আবার হুঙ্কার দিয়ে উঠল। এক হাতে কোমরের ক্ষতটা ছুঁয়ে দেখলাম, জ্বালাও করে উঠল সাথে সাথে। বুলেটটা ভেতরে আছে এখনো, হাড়ে আটকে গেছে বোধহয়।
গুলি থামাও, গুলি থামাও! ভিক্টর চেঁচিয়ে হুকুম দিল। এইসব চালাকি করে লাভ নেই ড্রেসডেন, পালাতে পারবে না তুমি। বেরিয়ে এসো, তাহলে তোমাকে বাঁচতে দেব। শিওর ভিক, তোমার যে কত দয়ার শরীর সেটা আমার চেয়ে ভালো আর কে জানে। তোমার আর কোনো চিন্তার রাস্তা নেই। আর যদি ওখানেই বসে থাকো তাহলে আগুনে পুড়ে মারা যাবে। আগুনে আমি একাই মরবো না কিন্তু। আর তোমরা যদি পালাতেও পারো, তোমার 3i সাপ্লাইয়ের কী হবে ভিক? নিশ্চয়ই এই প্রশ্নটা আগে ভিক্টরের মাথায় আসেনি। আমার কথা শেষ হবার সাথে সাথে রান্নাঘরের ভেতর আরেকটা আগুনের হলকা ছুটে এলো। আরও আগুন? ভিকি, কি এটার বাদে আর কোনো জাদু জানো না? আগুন তো সবচেয়ে সহজ। যে কোনো গাধা জাদুকরও সবার আগে এই স্পেলটাই শিখে। চুপ! আসল জাদুকর কে এখানে? যে রান্নাঘরে লুকিয়ে আছে, নাকি যে পুরো সিচুয়েশনটা নিজের কন্ট্রোলে রেখেছে? তুমি কিছুই না ড্রেসডেন, জীবনে কিছু হতেও পারবে না। কেন জানো? তাহারাও একটু ভেবে উত্তর দিই। কারণ তুমি একটা ছাগল। তুমি হচ্ছ আদর্শবাদী। বাস্তব দুনিয়া কী জিনিস তা তোমার জানা নেই। চোখ খোলো ড্রেসডেন, পৃথিবীটা আসলে একটা জঙ্গল। দুর্বলের কোনো জায়গা নেই এখানে। যাদের ক্ষমতা আছে তারা যা খুশি তাই করে। অন্যরা থাকে শুধু তাদের পা চাটার জন্য। তুমি হচ্ছ দুর্বলদের দলের ড্রেসডেন। তোমাকে পোকার মতো আমার জুতার নিচে পিষে ফেলবো। এত সোজা না। পুলিশ এখন তোমার কথা জানে ভিকি। আমি বলে দিয়েছি ওদের। হোয়াইট কাউন্সিলকেও বলেছি। ওদের নামও শোনোনি কখনো, ঠিক না? ওরা হচ্ছে জাদুর জগতের জাজ, জুরি, জল্লাদ। তোমার ওদেরকে খুব পছন্দ হবে। তোমার মতো ছাড়পোকাকে টিপে মারতে ওদের 2 মিনিটও লাগবে না। তুমি মিথ্যে কথা বলছো। আর একজনকেও তোমার কথা বলেছি, জনি মার্কন। মার্কন? এজন্যই কি তোমাকে ওর গাড়িতে তুলেছিল? তুমি এখনো বুঝতে পারোনি, তাই না ভিকি? কে কে বলেছে তোমাকে আমার কথা? লিন্ডা নাকি জেনিফার? না না, আরেকবার আন্দাজ করে দেখো দেখি খোকা, বলতে পারো কি না? ওর সাথে কথা বলে লাভ নেই। আমাদের কাছে পিস্তল আছে, ভেতরে গিয়ে ওকে শেষ করি, তারপর পালাই এখান থেকে, বলল মিস বেকিট। হ্যাঁ হ্যাঁ, আসো। আমার কিন্তু হারাবার কিছু নেই। তোমরা ভেতরে ঢুকলে পুরো বাড়িটাকে স্পেল দিয়ে বোমার মতো ফাটিয়ে দেব। জাহান্নামে যাও তুমি ভিকি। যাও, বের হয়ে গাড়ি স্টার্ট দাও। বেকিট, বারান্দায় দরজা দিয়ে বের হও। একতলা এখনও বিছেগুলো আছে, ওরা সামনে কাউকে পেলেই মেরে ফেলবে। আমায় যেতে হবে ড্রেসডেন, কিন্তু যাবার আগে একজনের সাথে তোমাকে আবার দেখা করে দিতে চাই। কালসা জ্যাক। বাতাসের গায়ে একটা চমক খেলে গেল। জাদুশক্তি মোচড়ে নিজেকে ঘিরে উঠল। ঘরের ভেতর বজ্রধ্বনি হলো। প্ল্যাটফর্ম থেকে বাইরের বারান্দায় যাবার যে দরজা, ভিক্টর সেখানে দাঁড়িয়ে আছে। লালচে কমলা আগুন গিলে নিয়েছে বাড়ির ছাদের অর্ধেকটা। ভিক্টরের সামনে মেঝেতে উবু হয়ে বসে আছে সেই ব্যাঙের মতো দেখতে ডিমনটা। জানতাম ওকে মারতে পারিনি সেদিন রাতে। ডিমনটা চোখে ধকধকে নীল আগুন নিয়ে ভিক্টরের দিকে তাকালো। ভিক্টরের চোখে উন্মাদনা খেলা করছে। চেহারা ভিজে গেছে ঘামে। চোখের মনি দুটো স্থির হয়ে আছে, চোখ বিস্ফোরিত। ভিক্টর হা হা করে হেসে উঠল। দেখেছ ড্রেসডেন, নরকের পশুরাও আমার ইচ্ছের সামনে মাথা নত করতে বাধ্য হয়। ক্ষমতা ড্রেসডেন, ক্ষমতাই সব। দুর্বলদের কোনো জায়গা নেই পৃথিবীতে। ভিক্টর, তোমার এখনও জাদুর ব্যাপারে অনেক কিছু শেখা বাকি। ডিমনের আসল নাম এভাবে শত্রুর হাতে দিয়ে দিতে হয়? তারপর গমগমে শহরে আমি ডাকলাম, কালসা জ্যাক, কালসা জ্যাক। আবার গর্জে উঠলাম। আবার কথা বলার চেষ্টা করলাম, কিন্তু শব্দটা আমার গলায় আটকে গেল। আমার হঠাৎ করে কেন যেন ছোট্ট জেনিসেসের কথা মনে পড়ল। মনে পড়ল ক্যারিনের কথা, ওর ফ্যাকাশে অচেতন চেহারার কথা। শেষবারের মতো ডিমনটার নাম ধরে চেঁচিয়ে উঠলাম। ধোয়া গিলে আমার কণ্ঠ জ্বালা করছে, কিন্তু তাতে থামলাম না। আর এক মুহূর্তের জন্য ভয় পেলাম যে হয়তো ডিমনটা মানবে না, কিন্তু কালার জ্যাক আমার ভয়কে মিথ্যা প্রমাণ করল। আমার শরীর ঢিল দিলাম। গুলির আঘাতে কতখানি রক্ত বেরিয়েছে জানি না, কিন্তু অসম্ভব ক্লান্ত লাগছে। কি করছো তুমি? কি করছো? আরে মারো ওকে, মারো। আমি তোমার প্রভু, আমি তোমাকে হুকুম দিয়েছি। ডিমনটা আবার যন্ত্রণায় চেঁচিয়ে উঠল। ওর অগ্নি চক্ষু দুটো একবার ভিক্টরের দিকে যাচ্ছে, একবার আমার দিকে। শেষ পর্যন্ত ও দৃষ্টি ভিক্টরের উপর স্থির হলো। এক ধাক্কায় ভিক্টরের আমি দুজনেই প্ল্যাটফর্মে রেলিংয়ে ছিটকে পড়লাম। কারণ যেটুকু শক্তি ছিল সেই শক্তি দিয়ে শরীরে, সেটা দিয়ে একটা মন্ত্র উচ্চারণ করলাম আমি। ধোঁয়ায় অন্ধকার হয়ে আছে সব কিছু।
আমার নাম ধরে ভিক্টর চেঁচিয়ে উঠল। আমার মুখের কাছে নিজের মুখ এনে বলল, কি করেছো তুমি? ম্যাজিকের জাদুর চতুর্থ আইন হচ্ছে ইচ্ছের বিরুদ্ধে কোনো প্রাণীকে জাদু দিয়ে বশ করা যাবে না। তাই ডিমনটার ওপর তোমার কন্ট্রোল কেটে দিয়েছি। আমি নিজেও আর কন্ট্রোল নেইনি। তার মানে ওই যা ইচ্ছে করতে পারবে? মনে হচ্ছে ওর ক্ষুধা লেগেছে। আমরা কি করব? আমরা মরব। আমি তো এমনিতেও মরতাম, এখন তোমারও আমার সাথে মরতে হবে। না না, আমাকে সাহায্য করো। আগেও তো তুমি ডিমনটাকে থামিয়েছো, এখনো পারবে। একসাথে কাজ করলে আমরা অবশ্যই পারবো। তারপর একসাথে আমরা এখান থেকে বেরিয়ে যাব, প্লিজ। ভিক্টর একটা রেলিং ধরে ঝুলে আছে আমার পাশে। ওর চেহারা বিকৃত হয়ে আসছে ভয় আর ঘৃণায়। সামনে তাকিয়ে সেটার কারণ বুঝতে পারলাম। ডিমনটা এখনও প্ল্যাটফর্মে আছে, এগিয়ে আসছে আমাদের দিকে। ভিক্টর মুক্ত হাত তাক করল ডিমনের দিকে। ভিকি, তোমার বউ মনিকা মনিকা লাগিয়েছে আমাকে তোমার পেছনে। মনে হলো যেন কেউ ভিক্টরের পেটে ঘুষি মেরেছে, কিন্তু কিছু বলার আগেই ডিমনটা ঝাঁপিয়ে পড়ল ভিক্টরের ওপর। বিফল হয়ে এবার ভিক্টরের দৃষ্টি পড়ল আমার ওপর। লাথি দিয়ে রেলিং থেকে আমার হাত ছাড়ানোর চেষ্টা করলো। একবার লাথি লাগলো আমার হাতে, দুইবার। আঙুলগুলো ছুটে আসতে শুরু করলো। মনে মনে ভাবলাম ক্যারিনের কথা শোনাটা উচিত ছিল। হ্যাঁ, ক্যারিনের হ্যান্ডকাফের ঠান্ডা করা এখন আমার ডান হাতের চামড়ায় কেটে বসছে। ধোঁয়ায় জ্বলছে নাক, চোখ, গলা সব। ভিক্টর আবার আমার হাতের উদ্দেশ্যে লাথি চালালো। বা হাতে খপ করে ওর পা ধরে ফেললাম। তারপর ডান হাত ছেড়ে দিলাম রেলিং থেকে। আমার শরীরের পুরো ওজন ভিক্টরের পায়ের ওপর পড়ল ও যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। ধপাস করে আছড়ে পড়ল ওরা। ডিমনটা তার স্বরে হিসিয়ে উঠল। ভিক্টরও চেঁচাচ্ছে তীক্ষ্ণ গলায়। রেলিংয়ের সাথে হাত করাটা বাধা থাকে, আমি বেঁচে গেলাম। প্রচণ্ড টান খেলাম হাতে, কিন্তু পড়ে গেলাম না। একটা বিছের হুল গেঁথে গেল ডিমনটার চোখে। ভিক্টরের একটা কথা মনে পড়ে গেল আমার। দুর্বলদের কোনো জায়গা নেই এই পৃথিবীতে, কিন্তু ও ভুলে গিয়েছিল যে কিছু পরিস্থিতিতে পৃথিবীর সবাই দুর্বল। আমি আর তাকিয়ে থাকতে পারলাম না। তারপর বোধহয় আমার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেল। দেখলাম বারান্দার দরজা দিয়ে মর্গান এসে ঢুকছে। হাতে হোয়াইট কাউন্সিলের তরবারি, অন্য দিক থেকে একটা কুকুরের সমান বড় সরসর করে প্ল্যাটফর্মে উঠে এলো। তারপর মর্গান গম্ভীর চেহারা নিয়ে এগিয়ে এলো আমার দিকে। ওর ওজনে মচমচ করে উঠল প্ল্যাটফর্মের মেঝে। সব শত্রুদের হারাবার পর এখন এভাবে মরতে হবে। আমার জ্ঞান ফিরল ঠান্ডা অন্ধকার কোনো জায়গায়। সারা শরীরে অসহ্য ব্যথা হচ্ছে। কাশতে কাশতে আমি উঠে বসলাম। বৃষ্টি পড়ছে আমার ওপর। টপ টপ করে বড় বড় বৃষ্টির ফোঁটায় লেপটে যাচ্ছে চুল। এত শান্তির অনুভূতি আমার জীবনে হয়নি। আরও কিছুক্ষণ কাশলাম, তারপর দৃষ্টি ফেরালাম আশেপাশে। মর্গান, ও এক মুহূর্তে আমার দিকে তাকিয়ে রইল, তারপর উঠে দাঁড়ালো। আমি বহু কষ্টে বললাম, তুমি আমাকে বাঁচিয়েছ? কিন্তু কেন? কারণ আমি দেখেছি ভেতরে কি হচ্ছিল। তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই কালো জাদুকরটাকে থামিয়েছ। জাদুর কোনো আইন ভাঙনি। খুনি তুমি ছিলে না। তাই বলে তোমার আমাকে বাঁচাতেই হবে এমন কোনো কথা ছিল না। মানে, চাইলে আমাকে মরতে দিতে পারতে। তুমি খুনি ছিলে না, আর তুমি হোয়াইট কাউন্সিলের দলের মানুষ। তোমার জীবন বাঁচানো আমার দায়িত্ব ছিল। আমি খুনি নই। না, তার মানে আমি আগে ঠিক বলেছি। তার মানে তুমি আগে বাড়াবাড়ি করো না ড্রেসডেন। এখনও তোমার মাথার উপর ডুম অফ ডেমোক্লিস ঝুলছে। ভেবো না পুরোপুরি ছাড়া পেয়ে গেছো। আচ্ছা, ওয়ার্ডেন হিসেবে তোমার দায়িত্ব হচ্ছে আমি কি করি না করি সেটা কাউন্সিলকে জানানো, ঠিক না? তার মানে সোমবারে যখন ওরা আসবে তখন তুমি ওদের সব কিছু খুলে বলবে, সব স্বীকার করবে। হ্যাঁ, ওরা হয়তো ডুম সরিয়ে নেবে। তুমি যেহেতু নি এখনও ড্রেসডেন, কাউন্সিলে এখনও অনেক আছে যারা জানে তুমি কালো জাদু নিয়ে খেলছো একসময়। তোমার ওপর আমরা সবসময় নজর রাখব। যখনই দেখব তুমি কোনো ফন্দি করছো তখনই তোমাকে থামানো হবে। আমি হাসছি এখনও। হি হি থেকে হাসিটা হোহোতে পরিণত হলো। পেটে হাত দিয়ে গড়িয়ে পড়লাম মাটিতে। তোমার মাথা ঠিক আছে তো? কয়েকশো পেন কিলার এনে দাও, খেলেই ঠিক হয়ে যাব। বেকিটরা পালাবার আগেই পুলিশ ওদেরকে ধরে ফেলল, তাও আবার পাবলিক প্লেসে অশ্লীলতার দায়। বলা বাহুল্য দুজন তখনও নগ্ন ছিল। পরে ওদের নামে 3I সরবরাহের মামলা ঠোকা হয়। জেলে পাঠানো হয় দুজনকেই। ওদের কপাল ভালো, জাজ ওদের আরেকটা স্টেটের জেলখানাতে পাঠিয়েছে।
শিকাগোর জেল হলে মার্কন নিঃসন্দেহে লোক লাগিয়ে ওদের মেরে ফেলত। আমি যে সন্ধ্যায় মার্কনের ক্লাবে গিয়েছিলাম সে রাতেই ক্লাবটাতে রহস্যময়ভাবে আগুন লেগে যায়। মার্কনের পকেটে মোটা অঙ্কের বিমার টাকা আসে। মাঝখানে গুজব ছড়িয়েছিল মার্কন হ্যারি ড্রেসডেনকে দিয়ে 3i এর ব্যবসা বন্ধ করিয়েছে। কে ছড়িয়েছিল কেউ জানে না। লোকে যদি জানে মার্কন আমার বন্ধু, তাহলে অনেক কুটকো ঝামেলা থেকে নিরাপদ থাকব। হোয়াইট কাউন্সিলের মিটিংয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ তখন হাসপাতালে ছিলাম। পরে শুনেছি ওরা আমার ওপর থেকে ডুম অফ ডেমোক্লিস সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মর্গানের চেহারাটা তখন দেখতে পাইনি বলে খুব আফসোস হয়েছে। কিন্তু আর যাই হোক, লোকটা সৎ একটা স্বীকার করতেই হবে। হোয়াইট কাউন্সিলকে সব সত্যি কথা বলেছে। ক্যারিন যখন প্রথম বিছানা ছেড়ে দাঁড়াতে পেরেছে, আমার রুমে এসে ফুলগুলো ছুঁড়ে মেরেছে আমার মুখে। পরে ওর সাথে যখন কথা হয় তখন জানিয়েছিল আমার অফিসে কি হয়েছিল ওর কিচ্ছু মনে নেই, তবে আমার নামে যে অ্যারেস্ট ওয়ারেন্টটা বের করেছিল সেটা খারিজ করে দিয়েছে। চাকরিতে ফিরে যাবার পরদিন ক্যারিন আমাকে ফোন দিয়ে একটা কেসের ব্যাপারে উপদেশ চেয়েছে, আর বড় একটা চেক লিখে আমার বিল চুকিয়ে দিয়েছে। আমাদের বন্ধুত্ব ঠিক আগের মতো নেই, ঠাট্টা করা হয় না, আর সময় লাগবে ঠিক হতে। পুলিশ লেক হাউসের 3i এর বাক্সগুলো খুঁজে পেয়েছে। পুরে প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল লেক হাউস আর সব বাক্স, কিন্তু যা অবশিষ্ট ছিল তাই দিয়ে নিশ্চিত করা গেছে যে এগুলো নিষিদ্ধ মাদক। ভিক্টর সেলসার নামে যেহেতু লেক হাউস রেজিস্টার করা, এগুলো সম্পত্তি ছিল বলেই ধরে নেওয়া হয়েছে। বব অবশেষে বাসায় ফিরতে এসেছে 24 ঘন্টার মধ্যেই। শিকাগো ইউনিভার্সিটির একটা পার্টিতে এরই মধ্যে শুনেছে কিসব ভুতুরে ব্যাপার স্যাপার ঘটেছে। জিজ্ঞেস না করেও বুঝে নিয়েছি ববেরই কাজ হবে। ডেইলি আর্কেইনে বড় বড় অক্ষরে হেডলাইন ছাপা হয়েছিল, ডিমনের সাথে ডেট। সুজান পত্রিকার যে সংখ্যাটা নিয়ে এসেছিল হাসপাতালে, আমার কোমর প্লাস্টার বন্দি দেখে ভীষণ ভীষণ মজা পেয়েছে। আমি সে সুযোগে ওকে জিজ্ঞাসা করেছি আরেকটা ডেটে যাবে কিনা। ও মানা করেনি। সে ডেটটা ভালো ছিল, ডিমনের জ্বালাতন মুক্ত। ম্যাককে ভাড়ার গাড়ি ফেরত দিয়ে আমার পুরনো গাড়িটা নিয়ে এসেছি, আর ঠিক করেছি টুট এবং ওর পরিবন্ধুদের জন্য প্রতি সপ্তাহে পিৎজা কিনে পাঠিয়ে দেব। পিৎজা এক্সপ্রেসের ছেলেটা নিশ্চয়ই পাগল ভেবেছে আমাকে। কোনো সুস্থ মানুষ কি লেকের পাড়ে রাতের বেলা পিৎজা রেখে যেতে বলে? মিস্টার আগের মতোই রাজকীয় হালে আছে। এসব ছোটোখাটো বিরক্তি ছাড়া আর কিছু নয় ওর কাছে। আর আমি কি পেয়েছি নিশ্চিত নই ঠিক। অনেকদিন আমার পিছে লেগেছিল এমন একটা বিপদ থেকে মুক্তি পেয়েছি, ডুম অফ ডেমোক্লিস। কিন্তু সেটাও আসলে ভালো হয়েছে কিনা কে জানে। হোয়াইট কাউন্সিলের কয়েকজন সদস্য মনে করে আমি সব কিছুর ধ্বংস ডেকে আনব। আমার মাথার ওপর ডুম থাকলে পৃথিবী নিরাপদ থাকবে। ওদের ধারণাটা ভুল নাও হতে পারে। আমার ভেতরে সে ক্ষমতা টের পাই মাঝে মাঝে, ইচ্ছেটাও আসে ক্ষণিকের জন্য। দুনিয়া দিন দিন আরও অদ্ভুত হচ্ছে, ছায়াময় হচ্ছে, বাড়ছে বিশৃঙ্খলা। কিন্তু আমার শহরের এই ছোট্ট কোণাটায় অন্তত আমি শান্তি ধরে রাখতে পারি। ভিক্টরের শক্তের ভক্ত নরমের জম চিন্তাধারাতে আমি বিশ্বাস করি না, বরং এমন একটা পৃথিবী চাই যেটাতে কিছুটা হলেও শান্তি আছে, যেখানে মামদো ভূতেরা বাঁশঝাড়েই থাকে, মানুষের ঘাড়ে লাফিয়ে পড়ে না, ভ্যাম্পায়ারের অনুমতি ছাড়া বাড়িতে ঢুকতেও পারে না, পরীরা মানুষকে উত্ত্যক্ত করে না। আমার নাম হ্যারি ব্ল্যাকস্টোন কপারফিল্ড ড্রেসডেন। কোনো জাদুতে এই নাম ব্যবহার করলে দায়ভার সম্পূর্ণ আপনার। যখন অদ্ভুত সব ঘটনা ঘটে, অন্ধকার থেকে কণ্ঠস্বর ভেসে আসে, বাড়ির জানালার বাইরে দেখা যায় অচেনা ছায়া, আমাকে একটা কল দেবেন। ফোন বুকে আছে আমার নাম্বার।